তানিশা বাইক চালিয়ে প্রথমে বাসায় এলো। হুলস্থুল করে ঘরে ঢুকে পুরো ঘর খুঁজতে লাগল। লাইটারটা কোথায় গেল? এইখানেই তো থাকার কথা। পুরো ঘর খুঁজে ফেলল, না কোথাও নেই। বিছানার বালিশপত্র সব এদিক ওদিকে ছিটানো। তানিশা মাথার চুলগুলো টেনে ধরে বসে পড়ল। মনে করতে পারছে না শেষবার কোথায় রেখেছিল লাইটারটা। ছুটে বাথরুমে গেল, না সেখানেও নেই। ভিজে থাকা জামা কাপড়গুলো অবধি খুঁজে দেখল, না কিছু নেই। টেনশন কমাতে বেকনিতে এসে দাঁড়াল। আবারও একটি সিগারেট ধরিয়ে মুখে দিল। সকাল থেকে এখন অবধি তার প্রতিটা কাজ মনে করার চেষ্টা করছে। সিগারেটের ধোঁয়া শূন্যে ছুঁড়ে দিয়ে চোখ বন্ধ করে ভাবতে লাগল, লাইটার হারালো কখন? শেষবার কখন লাইটার ধরেছিল সে? হ্যাঁ, ভার্সিটিতে থাকতে। শান্তর জন্য যখন অপেক্ষা করছিল ঠিক তখন। কিন্তু এরপর? না বাসায় এসে এরপর আর সিগারেটের প্যাকেট ধরেনি সে। সকালে ঘুম ভেঙেছিল আকাশের ফোনে। সাত সকালে তার ফোনের দেখা পেয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেল। তবুও তোতা পাখির মতো কথা বলে যেতে হয়েছে তাকে। আবারও সিগারেটের তীব্র ধোঁয়া আশপাশ ছেয়ে গেল। এরপর সিগারেটের নেশা হয়েছিল। তখন আর লাইটার খুঁজেনি। সামনে যা ছিল তাই হাতে নিয়েছে। ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়ে গেছে। এত বড় বোকামি কি করে করল সে? লাইটার তার কাছে নেই, এখানে নেই, কোথাও নেই। তবে একমাত্র ভার্সিটিতেই থাকতে পারে সেটা। পুলিশের হাতে পড়ে নি তো আবার। দেওয়ালের সাথে চোখ বন্ধ করে ঠেসে দাঁড়িয়ে গেল তানিশা। খানিকক্ষণ পর মনে পড়ল, না এভাবে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। একবার খুঁজে দেখা দরকার। ফোনের আলো জ্বলে উঠল। 10:53। এখনই বেরিয়ে পড়া দরকার। সিগারেটে শেষবার টান দিয়ে ঘরের এস্ট্রেতে ফেলে দিল। বেরিয়ে গেল তড়িঘড়ি করে। ভার্সিটির গেট বন্ধ। বন্ধই তো থাকার কথা। তানিশা পেছনের গেইটের কাছে গেল, সেটাও বন্ধ। দেওয়াল টপকে ভেতরে ঢুকল। চারদিক অন্ধকার। শুধুমাত্র প্রতিটা ভবনের সামনে আলো জ্বলছে। আশপাশ লক্ষ্য করে সামনের ভবনের দিকে এগিয়ে গেল সে। লুকিয়ে লুকিয়ে ভবনের ভিতরে ঢুকে পড়ল সে। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ফোনের আলো জ্বালিয়ে উপরে উঠে যাচ্ছে সে। ভয়টয় এই মেয়ের কখনোই ছিল না। ছাদে উঠতেও বেশি সময় লাগল না। ছাদের দরজার সামনে এসে দাঁড়িয়ে দেখল দরজা খোলাই আছে। তীব্র বাতাসে ছেয়ে গেল তার শরীর। ছাদের দরজা এভাবে খোলা থাকবে ভাবেনি সে। তানিশা ছাদে পা রাখতেই আগুনের শিখা দেখতে পেল। অবাক হল সে। ভ্রু কুঁচকে চেয়ে রইল সেদিকে। কেউ তার লাইটার বার বার জ্বালিয়ে নিভিয়ে দিচ্ছে। তানিশা বলে উঠল, কে? কে ওখানে? আগুনের শিখা একটুখানি মুখের কাছে এনে ধরল আহনাফ। চমকে পা পিছন ফেলল তানিশা। আহনাফ শীতল স্বরে বলে উঠল, আমি জানতাম তুমি এটা খুঁজতে নিশ্চিত এখানে আসবে। তানিশা জবাব দিল না। পিন পিন নীরবতা দুজনের মাঝে। তানিশা সাহস করে পা ফেলল। তবুও তার বুক ধকধক করছে। না জানি কি হয়। যা হবার তাই হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। আহনাফও এগিয়ে গেল। বহুদিন পর এভাবে মুখোমুখি দুজন দাঁড়িয়ে আছে। আহনাফ লাইটারটা আবারও জ্বালিয়ে তানিশার মুখের কাছে ধরল। ছোট্ট একটুখানি আলোর ঝলকে একজন অপরজনকে খুব স্পষ্ট দেখতে পাচ্ছিল। আহনাফ বলে উঠল, কি করেছ তুমি? কিছু করিনি। কি জানো? কিছু না। মিথ্যে কেন বলছ? মিথ্যে বলছি না তো।
তাহলে এত রাতে এখানে কি করছো? প্রশ্নটা তো আমিও তোমায় করতে পারি। ওহ না, পারি না। কলেজটা তো তোমার বাবার, তাই যখন খুশি আসতে পারো, তাই না? তাই। লুকিয়ে দেওয়াল টপকে চোরের মতো আসতে হয় না। সবকিছু দেখেছ দেখছি। তা তো দেখছি। তুমি কি এখনো বলবে তুমি কিছু জানো না? হ্যাঁ। বলেই আহনাফের হাত থেকে লাইটারটা কেড়ে নিতে হাত বাড়াল। আহনাফ লাইটার ছাড়ল না। ছোট্ট এতটুকু লাইটার এখন দুই প্রান্তে থাকা দুজন মানুষের হাতের আঙ্গুলে সীমাবদ্ধ। আলো নিভে গেছে, এখন আর কেউ দেখতে পারছে না কাউকে। তবে হ্যাঁ, চাঁদের আলোয় তার আভাস পাওয়া যাচ্ছে। চাঁদ আজ পূর্ণ মাত্রায় পৌঁছেছে। মনে হচ্ছে পূর্ণিমা। আহনাফ, ছাড়ো এটা। আগে তুমি বলো, কোনো রহস্য জানো? কিসের রহস্য? এই লাইটারের রহস্য। কোনো রহস্য নেই তো। না থাকলে এত রাতে এটা খুঁজতে আসতে না তুমি? তুমি জানতে আমি আসব? হ্যাঁ, জানতাম। কিন্তু কি করে? প্রশ্নের উত্তর জানা ছিল না আহনাফের। কিন্তু সে বুঝতে পারছিল লাইটার তার হাত থেকে ছুটে যাচ্ছে। অন্য হাত দিয়ে তানিশার বাহু ধরে দেওয়ালের সাথে ঠেসে দাঁড় করাল আহনাফ। তানিশা আহ শব্দটুকু করল না। সে অনুভব করছে আহনাফ তাকে ছুঁয়েছে। তার শরীর ক্রমশই নিস্তেজ হয়ে আসছে। এই অনুভূতি ভয়ঙ্কর অনুভূতি। লাইটার এবার সম্পূর্ণ আহনাফের দখলে। তানিশা বোধহয় আর লড়াই করতে পারবে না। আহনাফ জোর গলায় বলল, আমায় বলো তুমি কি করেছ? কিছু করেনি, পুলিশ যাবার পর আমি এখানে এসেছি। তাহলে আমি কিভাবে কি করলাম? তাহলে এটা খুঁজতে এত রাতে এখানে কেন এলে? ওটা আমার খুব প্রিয়, তাই। আহনাফ ছেড়ে দিল তানিশার বাহু। কথাগুলো যেন তার বিশ্বাস হচ্ছে না। তানিশা হেসে উঠে বলল, বিশ্বাস হচ্ছে না তোমার? কেন, মনে হচ্ছে কিছু লুকিয়ে যাচ্ছ তুমি? কি লুকিয়ে যাব? কি মনে হয় তোমার আমি মেরেছি নিবিড়কে? আচ্ছা, মেনেও নিলাম সেটা। কিন্তু কেউ জানে না এই রহস্য। এখন জানলে শুধু তুমি আর কেউ না। তো কি করবে তুমি? বাঁচাবে আমায় না ফাঁসিয়ে দিবে? স্তব্ধ আহনাফ। তানিশা এখনো উত্তরের আশায় আছে। আহনাফ জবাব দিবে, তাকে জবাব দিতেই হবে। আহনাফ শব্দ করে ফেলে বলল, বাঁচাবো। কেন বাঁচাবে? একটা অপরাধীকে কোনো দায়ে বাঁচাতে যাবে তুমি? বন্ধুত্বের দায়ে। তাচ্ছিল্য স্বরে হেসে উঠল তানিশা। আহনাফকে দুহাতে ধাক্কা মেরে বলল, চলে যাও। তোমার বন্ধুত্বের দয়া চাই না আমার। আমি কিছুই করিনি। কিন্তু কে করেছে তা জানি। আহনাফ এগিয়ে এসে জিজ্ঞেস করল, কে করেছে? তানিশা মুখ তুলে আহনাফের দিকে ফিরে বলল, নিবিড় করেছে, সে নিজে করেছে। আমি শুনেছি, সব শুনেছি। কি? আমায় বলো, কি শুনেছ তুমি? আহনাফের কণ্ঠে তীব্র আগ্রহের উন্মাদনা। তাকে জানতে হবে, পুরোটা জানতে হবে। হঠাৎ কারো আসার শব্দ। কেউ আসছে বোধহয় এখানে। আহনাফ এক টানে তানিশাকে নিজের আরও কাছে টেনে আনল। তাকে নিয়ে লুকিয়ে পড়ল পিছনের দিকে। দারোয়ান চাচা এসে ছাদে আলো ফেলল। তাদের যাতে দেখা না যায় এজন্য তানিশাকে এক হাতে জড়িয়ে নিজের কাছে রাখল। সে স্তব্ধ, হতভম্ব, বিমূঢ়। বলার ভাষা নেই তার। বাকরুদ্ধ সে। নিশ্চুপ হয়ে গেল মুহূর্তে। আজ সে আহনাফের অনেক কাছে দাঁড়ানো। তার শরীরের ঘ্রাণ সে পাচ্ছে। উন্মাদনায় অস্থির হয়ে উঠল সে। আহনাফের এত আগ্রহ জানার, এত কৌতূহল অবাক করে দিচ্ছে তানিশাকে।
কেন করছে আহনাফ এত কিছু? কেন সে আজ এত কাছে? তার থেকে দূরে চলে যেতে চেয়েছিল তো সে। তবে তবে কাছে এসে আসছে বারবার। কোনোভাবে সামনে আলো ফেলে দরজা বন্ধ করে তালা দিয়ে চলে গেল দারোয়ান চাচা। সে যেতেই আহনাফ সামনে এগিয়ে গেল। ছেড়ে দিল তানিশাকে। তানিশার মনে হলো তার সাথে প্রত্যেকবার এমনই হচ্ছে। কোনো না কোনোভাবে আহনাফের কাছে পৌঁছে যাচ্ছে সে, কিন্তু আহনাফ তাকে দূরে ফেলে দিচ্ছে বারবার। আহনাফ দরজার কাছে এসে আড়ি পাতল। দারোয়ান চাচা চলে যাওয়া অবধি চুপ থাকল। দরজায় হালকা ধাক্কা দিতেই বুঝল ওপাশ দিয়ে আটকানো। আফসোসের নিঃশ্বাস ফেলল সে। একটু আনমনে ছিল এর মধ্যেই তানিশা নিজের লাইটার ছিনিয়ে নিল। আহনাফ পিছন ফিরল। তানিশা লাইটার জ্বালাল। তার হাস্যচিত্র মুখ ফুটে উঠেছে। নিচু স্বরে বলল, তোমার কাছে এখন আর কোনো প্রমাণ নেই, আমায় আর জোর করতে পারো না তুমি। আহনাফ এগিয়ে আসতেই তানিশা পিছিয়ে গেল। বলে উঠল, না আহনাফ, আর না। রেগে নিজের কপাল নিজেই চাপড়াতে থাকল আহনাফ। তানিশা হেসে সামনে এগিয়ে গেল। শেষে গ্রিলের উপর উঠতেই আহনাফ জিজ্ঞেস করল, কি করছো? নামছি। পাগল হয়ে গেছ না তোমরা? মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। দরজা বাইরে দিয়ে বন্ধ বের হবে কি করে? তোমার কাছে এখন চাবি থাকলেও লাভ হবে না। আর যদি ভাবো দারোয়ান চাচাকে ডাকবে, তাহলে প্রথমে লুকিয়ে পড়ল কেন? কারণ চাইনি আমাদের দুজনকে তিনি একসাথে দেখুক। কেন? দেখলে কি হতো? আমার বদনাম রটে যেত। যেতে দাও আহনাফ, আমায় নিয়ে ভেবো না তুমি। আমি কোনোভাবে এখান দিয়ে নেমে যাব। তানিশার পরের পদক্ষেপ নেবার আগেই আহনাফ তার হাতটা চট করে ধরে ফেলল। শক্ত করে হাত ধরে টেনে এদিক নিয়ে আসল। ভাবতে দাও, এই রাতের বেলায় এখান দিয়ে নেমে পড়া মোটেও ভালো বুদ্ধি নয়। আমি আগেও বলেছি আমায় নিয়ে না ভাবতে। তোমার না নিজের কথা ভাবছি। তুমি এখান দিয়ে নিচে নামতে গিয়ে পড়ে মরে গেল, পুলিশ এসেই আমায় ধরবে। তানিশা বিড়বিড় করে বলল, স্বার্থপর একটা। আহনাফ বিচলিত হয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, ফোনটা বের করো তো। কেন? তোমার নেই? আনলে নিশ্চিত তোমারটা চাইতাম না। ফোন বের করে বলল, কি করব এবার? শান্তকে ফোন করে আসতে বলো। তানিশা শান্তকে ফোন করল। বেশ কয়েকবার ফোন করবার পর শান্ত ফোন তুলল। বোধহয় ঘুমিয়েছিল। ঘুম ঘুম কণ্ঠেই জিজ্ঞেস করল, কে? আমি। তানিশা। হ্যাঁ শোন শান্ত। বলবার আগেই আহনাফ হুট করে তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, হ্যালো শান্ত। আমি বলছি। শান্ত বিছানা থেকে এক লাফ মেরে উঠে বলল, আহনাফ, তুই তানিশার ফোন থেকে বলছিস? হ্যাঁ বলছি, আমার কথা শোন। আহনাফের কথার পাত্তা না দিয়েই শান্ত নিজেই বলতে লাগল, আশ্চর্য ব্যাপার। তুই তানিশার সাথে, তাও এত রাতে? কটা বাজে? 12টা বাজতে চলল। এত রাতে তোরা দুজন একসাথে কি করছিস? তুই থামলে আমি একটু বলি। হ্যাঁ বল বল। আমি তো জানতেই চাই। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, সোজা আমার বাসায় যা, বিছানার পাশে যে ছোট টেবিল আছে তার শেষে ড্রয়ারে দেখবি চাবির গোছা আছে। সেটা নিয়ে সোজা কলেজে চলে আয়। আর হ্যাঁ, কেউ যাতে জানতে না পারে। ওকে, জলদি আয়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আহনাফ ফোন কেটে দিল। শান্ত হ্যালো হ্যালো করেও কোনো জবাব দিল। যাহ বাবা, এত তাড়াতাড়ি ফোনটা কেটে দিল। কিন্তু তার ভাবনা তো এক জায়গায়। এত রাতে কলেজে তারা দুজন কি করছে? তাও কাউকে না জানিয়ে।
ভাবনায় পড়ে গেল শান্ত। তবুও দ্রুত শার্টটা পরে বেরিয়ে গেল সে। আহনাফ কথা শেষে করে ফোনটা তানিশার দিকে এগিয়ে দিল। তানিশা ফোন হাতে নিয়ে অন্যদিকে চলে গেল। অহনা তাকে থামাল না। পরিস্থিতি এখন খুব উত্তপ্ত। খানিকটা ঠান্ডা হোক, তখন কথা বলা যাবে। কেটে গেল অনেকটা সময়। দুজনে এখনো চুপ। আহনাফ এখান থেকে দাঁড়িয়ে দেখছে তানিশা হাতের কাছে আগুনের ক্ষুদ্র শিখা। বোঝাই যাচ্ছে ও সিগারেট খাচ্ছে। মেয়েটার খুব বাজে নেশা হয়ে গেছে। তানিশা প্রথম সিগারেট ফেলে দেবার পর আরেকটা সিগারেট ধরাতে যাবে অমনি আহনাফ তার সিগারেটের প্যাকেট নিয়ে গেল। চাইবার আগেই ছুঁড়ে ফেলে দিল। তানিশা রেগে গিয়ে বলল, এ কি করলে? আহনাফ জবাব না দিয়ে মুখ ফিরল। তানিশা তার সামনে দাঁড়িয়ে বলল, জবাব দাও। কেন দেব? কেন দেবে মানে? তুমি জবাব দিয়েছ। তুমি আমায় বলেছ নিবিড়ের সাথে তখন কে ছিল। তুমি কেন বুঝতে পারছো না? যদি আমরা জানতে পারি তখন নিবিড়ের সাথে কে ছিল, তাহলে তদন্তের ভার শান্তর থেকে সরে যাবে। আমার বলার দরকার হবে না, তুমি নিজেই জানতে পারবে। মানে? সে যেই হোক না কেন, পুলিশের কাছে গিয়ে নিজ থেকে বলবে। শান্তর চিন্তা শুধু তোমার একার হয় না, আমারও হয়, বুঝলে? বলেই তানিশা পা বাড়াল। আহনাফ তার বাহু ধরে কাছে টেনে বলল, আমি বোধহয় বুঝতে পারছি তুমি কার কথা বলছ। রাইসা। তখন নিবিড়ের সাথে রাইসা ছিল। তানিশা হাসল। তার হাসির শব্দ পাওয়া গেল। আহনাফ বিষয়টা খুব দ্রুত ধরতে পারবে এটা তার জানা ছিল। সেদিন সিগারেট খেতেই ছাদে এসেছিল তানিশা। কিন্তু সিগারেট ধরানোর আগেই দেখল নিবিড় রাইসার হাত ধরে জোর করে টেনে এদিকে নিয়ে এসেছে কিছু বলার জন্য। তিনজনের মুখোমুখি হল। তানিশা লাইটার পকেটে রাখতে গিয়ে নিচে ফেলে দিল নিজের অজান্তেই। কিন্তু নিচে নেমে যাবার পরপরই দেখল রাইসাকে ছুটে নেমে যেত। ঘটনা এতটুকু মনে করেই থেমে গেল তানিশা। আহনাফ আবারও জিজ্ঞেস করল, কথাটা পুলিশের কাছে কেন বলনি? তদন্ত করা তাদের কাজ, আমি কেন বলতে যাব? বলেই হাত ছাড়ানোর চেষ্টা করল। অমনি আহনাফ দুই হাত দিয়ে তার বাহু ধরে টেনে তার কাছে এনে বলল, তুমি আমার মিথ্যে বলছ। এটাই সত্য, কালকে খবরের কাগজে দেখো রাইসা কি বলে। তুমি আরও কিছু লুকিয়ে যাচ্ছ। তুমি কিভাবে জানো? অন্ধকারে তো আমার চোখ দুটিও দেখতে পাচ্ছ না। তোমার কণ্ঠস্বর। তোমার কণ্ঠস্বর কেঁপে কেঁপে কথা বলছে তানিশা। তানিশা উপহাস করল। আহনাফ চোয়াল শক্ত করে তানিশাকে ধরে দাঁড়িয়ে রইল। এমন সময় ছাদের দরজা খুলে গেল। দুজনেই ফিরে তাকাল। তাদের উপর একটা টর্চের আলো পড়ল। শান্ত শব্দ করে হেসে বলল, সারপ্রাইজ কি করছো তোমরা? আহনাফ তৎক্ষণাৎ তানিশাকে ছেড়ে দিল। তানিশা কিছু না বলে রাগ নিবারণ করে হন হন করে শান্তর পাশ দিয়ে চলে গেল। শান্ত আহনাফের মুখের দিকে আলো ফেলে বলল, দারুণ সময়, পূর্ণিমার রাত, নির্জন জায়গা, একা শুধু তুমি আর সে, কিন্তু তাই বলে কলেজের ছাদ রোমাঞ্চ করতে আর জায়গা পেলি না? আহনাফ ধমক মেরে হাত থেকে টর্চটা নিয়ে বলল, বাজে কথা বন্ধ কর। অতঃপর বেরিয়ে গেল তানিশার পিছু পিছু। শান্ত আশপাশ তাকিয়ে বলল, আরে আমি যাব কিভাবে? আহনাফ এদিকে খুব অন্ধকার। আহনাফ তার কথার আওয়াজ শুনল না। ততক্ষণে তানিশাকে আবারও ধরে ফেলেছে সে। তর্ক আবারও লেগে গেল। আহনাফের খুব মনে হচ্ছে তানিশা কিছু একটা তো বলছে না। কিন্তু সেটা কি? অথচ তানিশা বারবার অস্বীকার করে যাচ্ছে। দুজনের এই ঝগড়ার মাঝে কারো চিৎকারের আওয়াজ শুনল।
কেউ সিঁড়ি বেয়ে পড়ে গেছে। আহনাফ আর তানিশা একে অপরের দিকে তাকিয়ে শান্ত বলে চেঁচিয়ে উঠল। আহনাফ আর তানিশা ছুটে উপরে গেল। টর্চের আলো ফেলে দেখল শান্ত সিঁড়িতে গড়াগড়ি খাচ্ছে। এক হাত পায়ের কাছে রেখে উবু হয়ে বসে আছে। তানিশা হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, তুই এখানে কি করছিস? আর পড়ে গেলি কি করে? আহনাফ শান্তর পায়ের কাছে এসে বলল, পায়ে লেগেছে খুব। তানিশা শান্তর কপালে হাত রেখে বলল, কপালেও তো কেটে গেছে, রক্ত বের হচ্ছে তো। দ্রুত রুমাল বের করে চেপে ধরল। শান্ত নাক ফুলিয়ে বলল, সব তোদের দোষ, আমাকে একা ফেলে চলে গেলি। আহনাফ বলে উঠল, তাই বলে তুই পড়ে যাবি? হ্যাঁ, আমি তো সাধ করে পড়ে গেছি, তাই না? এমন সময় বিড়ালের মিয়াও মিয়াও আওয়াজ শোনা গেল। শান্ত রেগে গিয়ে বলল, ওই যে আবারও সব দোষ ওই বিড়ালের, আমাকে ভয় দেখিয়ে ফেলে দিল। পাজি বিড়াল কোথাকার। আচ্ছা আচ্ছা থামো দেখি পাটা, একটু নড়ানোর চেষ্টা কর, ব্যথা কোথাও? তুই উঠতে পারবি তো? শান্ত, সব দোষ এই আহনাফের। কে বলেছিল ওকে একা ফেলে চলে যেতে তোমায়? তোমায় কে বলেছিল পালিয়ে যেতে? আমি পালাইনি, পালিয়েই তো যাচ্ছিল। আর তাছাড়া আমার কথার জবাব কিন্তু তুমি এখনো দাওনি। নাক মুখ খিচে শান্ত বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তোরা ঝগড়া কর। একটা মানুষ এখানে মরে যাচ্ছে, ওতে তোদের কিছু যায় আসে না। তোদের কি আমি মরে গেলে? ঝগড়া কর, আরো ঝগড়া কর। আহনাফ পায়ে টুস করে বাড়ি মেরে বলল, এই ব্যথায় কেউ মরে না শান্ত? একটু বেশি ওভারঅ্যাক্টিং হয়ে যাচ্ছে না? চেঁচিয়ে উঠল শান্ত। বলল, আমায় পায়ে এখনো ব্যথা হচ্ছে শালা। তানিশা উঠে দাঁড়িয়ে গেল। আহনাফের দিকে কটু দৃষ্টি ফেলল। আহনাফ শান্তকে উঠানোর চেষ্টা করল। কোনোমতে উঠে দাঁড়ালো শান্ত। তানিশা আগে আগে টর্চ হাতে এগিয়ে আসছে। পেছনে আহনাফ শান্তকে কাঁধে করে নিয়ে আসছে। আবারও লুকিয়ে লুকিয়ে বের হলো তারা ভার্সিটি থেকে। নিবিড়ের মৃত্যু সম্পর্কে খবরের কাগজে আগেই বের হয়েছিল। আজ আবার নতুন করে কিছু বের হলো। নিবিড়ের অকাল মৃত্যু কি আসলেই আত্মহত্যা না খুন? এর প্রত্যক্ষ সাক্ষী কয়েকজনকে পাওয়া গেছে। প্রথম সাক্ষী হচ্ছে রাইসা নিজেই। তার বলা কথাগুলো সোশ্যাল সাইটেও পোস্ট করা হয়েছে। নিঝুম খুব মনোযোগ দিয়ে সবটুকু পড়ে উত্তেজিত হয়ে গেল। তার যেন কিছু বিশ্বাসই হচ্ছে না। সে উঠে দাঁড়াল। পায়চারি করছে। হঠাৎ করেই কেন জানি নিজেকে অনেক উত্তেজিত মনে হচ্ছে। ফোন হাতে তুলে কল করল আহনাফকে। বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। ওপাশে থাকা আহনাফ খুব দ্রুত তার ফোন রিসিভ করল। সে কিছু বলছিল। নিঝুম জবাব দিল। কথা শেষ করেই নিঝুম ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। খানিকক্ষণের মধ্যেই বেরিয়ে এলো। অতঃপর তৈরি হয়ে বেরিয়ে গেল আহনাফের সাথে দেখা করবার উদ্দেশ্যে। আহনাফের দেওয়া ক্যাফের ঠিকানার সামনে দাঁড়ানো নিঝুম। ক্যাফেটা দূরে ছিল না। খুঁজতে অসুবিধে হয়নি। ভেতরে ঢুকবার আগে ফোনের স্ক্রিনে নিজেকে একবার দেখে নিল সে। না, সব ঠিক আছে, তাকে মোটামুটি দেখতে খারাপ লাগছে না। এই প্রথমবার আহনাফের সাথে একা দেখা করবে, তাও এভাবে। ভয় ভয় তো লাগছে, তবুও বুক ভরা সাহস নিয়ে ভেতরে পা রাখল সে। আশপাশ তাকিয়ে খুঁজছে আহনাফকে। হঠাৎ দুজনের চোখাচোখি হল। আহনাফ হাত উঠিয়ে তাকে এদিকে আসবার জন্য ইশারা করল। নিঝুম হেসে সেদিকেই পা বাড়াল। কেউ একজন আছে বোধহয় সাথে। অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে খানিকটা চমকে উঠল সে। দারোগা সাহেব, এখানে, তাও আহনাফের সাথে।
নিঝুমকে দেখে দারোগা সাহেব উঠে দাঁড়ালেন। হেসে আহনাফকে বললেন, তো আমি এবার আসছি। এত তাড়াতাড়ি এই তদন্ত শেষ হয়ে যাবে ভাবতে পারিনি। অতঃপর আহনাফের দিকে হাত বাড়িয়ে বললেন, তোমাকে সত্যিই আমার ভালো লেগেছে। আমার কোনো মেয়ে থাকলে ভেবেচিন্তে দেখা যেত, কিন্তু সরি, আমি এখনো আনমেরিড। নিঝুম মুখ ভেঙচি কাটল। আসছে। মেয়ে থাকলে ভেবেচিন্তে দেখা যেত মানে আবার কি? এখন কি দেখছে না? অদ্ভুত। সে ফিরল আহনাফের দিকে। আহনাফ হাত বাড়িয়ে হাত মিলাল। তার মুখে কিঞ্চিত হাসল। নিঝুমের মনে প্রেমের পদ্মফুল ফুটতে শুরু করেছে। হায়, এই ছেলেটা এত মিষ্টি, সবাই দেখে তো এমনটাই ভাববে। তার উচিত না একটা কালো টিপ দিয়ে বের হওয়া, না হলে যে নজর লেগে যাবে। মনের ভাবনাটুকু ভেবেই মিটিমিটি হাসল। কখন যে দারোগা সাহেব চলে গেল তার খেয়ালও রইল না। আহনাফ মৃদুস্বরে ডেকে বলল, বসো। নিঝুম দাঁড়িয়ে থাকবে নাকি? না না, বসছি। তো বলো, কি খাবে? চা? আর কিছু? না, শুধু চা। ঠিক আছে। আহনাফ কাছে থাকা ওয়েটারকে ডেকে দুটো চায়ের কাপ অর্ডার দিল। অতঃপর নিঝুমের দিকে দৃষ্টি ফেলে মৃদু হেসে বলল, কেমন আছো? ভালো। আপনি খবর পড়েছেন? আর তিনি এখানে কেন? আসল বলছি, ধীরে ধীরে বলছি। তুমি আগে শান্ত হও। নিঝুম নাক ফুলিয়ে বলল, এই অশান্তর নাম নিয়েন না। আহনাফ কপাল কুঁচকে বলল, ওকে দেন, কুল হও ওকে। নিঝুম হেসে উঠল। আহনাফ মুগ্ধ চোখে তার হাসির দিকে চেয়ে আছে। কিছুটা হাসি মিলে যায় তার সাথে। খুব মিল তার সাথে নিঝুমের। নিঝুম হাসি থামিয়ে বলল, সরি। না না, ঠিক আছে। বলো, কি জানতে চাও? যা পড়লাম তা কি সত্যি? আহনাফ জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, হু, সত্যি। দুটো প্রত্যক্ষ সাক্ষী পাওয়া গেছে যারা দেখেছে নিবিড়কে ছাদ থেকে স্বেচ্ছায় লাফ দিতে। কথাটুকু বলে আহনাফ থেমে গেল। দুজনেই নিশ্চুপ, নিস্তব্ধ। নীরবতা ভেঙে নিঝুম নিজেই বলল, আর রাইসা? হ্যাঁ, রাইসা প্রত্যক্ষ সাক্ষী। সে কারণ জানত সুইসাইডের। আহনাফ মাথা দুলাল। চায়ের দুটো কাপ এর মধ্যে এসে হাজির। আহনাফ একটি চায়ের কাপ নিঝুমের দিকে এগিয়ে দিল। নিঝুম চায়ের কাপ হাতে তুলে নিল। আহনাফ নিজের কাপে একটি চুমুক দিয়ে বলল, রাইসা স্বীকার করেছে নিবিড় যখন আত্মহত্যা করেছিল তখন তার সাথেই সে ছিল। নিবিড় তাকে জোর করে ছাদে নিয়ে গেছিল। আসলে কি জানো নিঝুম, নিবিড় রাইসাকে ভালোবাসত অনেক বছর ধরে। আর এই কয়েক বছর ধরে সে শুধু একটিবার সুযোগ চেয়েছিল রাইসার কাছ থেকে। কিন্তু রাইসা দেয়নি। কারণ সে অশান্তকে ভালোবাসত। নিবিড় আর শান্তর মাঝে গণ্ডগোল তো লেগেই ছিল। রাইসার এই ব্যাপারটা তাই সে মেনে নিতে পারেনি। রীতিমতো রাইসাকে হুমকি দিয়েছিল, তার ভালোবাসা স্বীকার না করলে সে এখনই আত্মহত্যা করবে। কিন্তু আফসোস, রাইসা বুঝতে পারেনি নিবিড় সত্যি সত্যিই লাফ দিবে। দুজনের মাঝে এই নিয়ে কিছুটা ঝামেলা হলে রাইসা রেগে ছাদ থেকে নেমে চলে আসে। সিঁড়ি দিয়ে নামবার পথেই শুনতে পেল নিবিড় সত্যি সত্যিই লাফ দিয়ে দিচ্ছে। কিন্তু তখন সবকিছুই হাতের বাইরে চলে গেছে। কিছু করার ছিল না তখন। নিঝুম ঘন ঘন শ্বাস ফেলছে। কি দুর্ধর্ষ ঘটনা বলি। তার হাত কাঁপছে। চায়ের কাপটা হাত থেকে নামিয়ে টেবিলে রেখে দিল সে। আহনাফ ধীর স্বরে বলল, ভালোবাসা কি অদ্ভুত, তাই না? কেউ ভালোবাসার জন্য জীবন দিচ্ছে তো কেউ নিয়ে নিচ্ছে। এটাই কি তবে ভালোবাসা আহনাফ?
হু কি বললে? নিঝুম শুকনো ঢোক গিলল। তাকে অনেকটা অস্থির লাগছে। নিঝুমের কণ্ঠস্বর কেঁপে কেঁপে উঠছে, তবুও সে বলল, ভালোবাসা মানে শুধু আগলে রাখা না, ভালোবাসার মানুষটিকে সুখে রাখাও বটে। নিবিড় ভালোবেসে যাই করুক না কেন, এটা শুধুই সে পাগলামি করেছে। তোমার কি তাই মনে হয়? হু তাই। আহনাফ শব্দ করে শ্বাস ফেলে বলল, এই ক্যাফেটা আমার খুব প্রিয় নিঝুম। চাটা খেতে দারুণ না? হু দারুণ বটে। ক্যাফেটা আমার বাসার অনেক কাছে। হুম জানি। নিঝুম চায়ের কাপে চুমুক দিল। সামনে ফিরে কিছু একটা বলতে নিল, অমনি দেখল আহনাফের দৃষ্টি বাইরে। তাকে খুব স্নিগ্ধ লাগছে দেখতে। নিঝুম চমকে গেল। হুট করেই মনে হলো আহনাফ বাইরে কি দেখছে। সেও ফিরল। ক্যাফের এই সাইডের দেওয়ালে আয়না দেওয়া। মাঝরাস্তায় পাশে হবার কারণে ওদিকের রাস্তা দেখা যাচ্ছে। নিঝুম ভালো করে লক্ষ্য করে ভ্রু কুঁচকে বলল, নীরু আপা। আহনাফ চমকে উঠে বলল, কিছু বললে? হ্যাঁ, আমার নীরু আপা, ওই যে টিয়ে রঙের শাড়িতে। কিন্তু আপা এদিকে কি করছে? তোমার বড় আপা যার কথা বলেছিলে। নিঝুম মাথা নাড়াল। অতঃপর হঠাৎ উত্তেজিত হয়ে বলল, আরে আরে তিতির ভাই দেখছি। আহনাফ আবারও ফিরল। এক পুরুষ এসে হাত ধরল ওই শাড়ি পরা রমণীর। দুজনে হেসে হেসে কথা বলছে। শাড়ি পরা মেয়েটিকে অপূর্ব লাগছে। মনে হচ্ছে ভালোবাসায় সিক্ত মেয়েটি কাছের মানুষটিকে পেয়ে মহাখুশি। দুজন প্রেমিক প্রেমিকার যুগলবন্দি হয়তো অনেকে কুনজরে দেখছে, কিন্তু তাতে তাদের কিছু যায় আসে না। তারা বেশ আছে। আহনাফ দীর্ঘক্ষণ সেদিকে চেয়ে রইল। অতঃপর দীর্ঘশ্বাস ফেলল। এমন একটি দিন তার জীবনেও আসতে পারত। সেও পারত কোনো এক বিকেলে এক রমণীর হাত ধরে প্রেম নিবেদন করতে, তাকে ভালোবাসার রঙে রাঙিয়ে দিতে। নিঝুম বলে উঠল, তাদের অনেক মানিয়েছে তাই না? হুম ভীষণ। ওহ, একটা কথা তো জিজ্ঞেস করাই হয়নি, রাইসা নাকি এখনো হাসপাতালে? হু বেচারি নিজেকে নিবিড়ের মৃত্যুর জন্য দায়ী করছে। কিন্তু এটা তো সত্যি নয়। কিন্তু যদি এই সত্য জানা না যেত তবে কি হতো বলতো? কি হতো? সারা জীবন শান্তকে সবাই দোষী ভেবে যেত। নিঝুম মাথা দুলিয়ে বলল, হু সেটা ঠিক বলেছেন। তবে নিবিড়ের কাছে যদি ওই চিঠিটা পাওয়া যেত তাহলে কিছুই হতো না। কোনো চিঠি? কেন? আপনি লেখাতে দেখেননি? রাইসা বলল, তো একটা চিঠি দেখিয়ে যে তাকে ভয় দেখিয়েছিল, যেখানে লেখা ছিল, তুমি আমায় ভালো না বাসলে আমি আত্মহত্যা করব। কেউ ঠেকাতে পারবে না আমায়। এই কাগজটা, যেটা রাইসা ছুঁড়ে ফেলে দিল। হয়তো কোথাও পড়েছিল, কেউ খেয়াল করেনি। তাই। তবে শেষে কি হলো? একটা ছেলের প্রাণ চলে গেল। রাইসা বুঝতে পারল না নিবিড় কতটা তিক্ত অনুভূতি নিয়ে কথাগুলো লিখেছিল। আফসোস হচ্ছে আমার নিবিড়ের জন্য। তার মনের কথাগুলো কেউ বোঝার চেষ্টা করল না। দীর্ঘশ্বাস ফেলে চায়ের কাপে আবারও চুমুক দিল নিঝুম। আহনাফ আর কথা বাড়াল না। মনে মনে সে কিছু একটা ভাবছে। তার ভাবনাটুকু সেখানেই সীমাবদ্ধ রাখতে বাধ্য হল। নিঝুম বলে উঠল, এবার তাহলে আসি আমি। আহনাফ হেসে জবাব দিল, আমি এগিয়ে দিচ্ছি তোমায়, চলো। নিঝুম অমত করল না। আরও কিছুক্ষণ আহনাফের সঙ্গ পেলে মন্দ লাগবে না তার। দুজনেই একসাথে বেরিয়ে গেল ক্যাফে থেকে। আহনাফ গাড়ির দিকে এগিয়ে যেতেই নিঝুম বলে উঠল, একটু হাঁটাহাঁটি করি আমরা, বাসা তো এই কাছে। গাড়িতে উঠার দরকার নেই, হেঁটেই চলে যেতে পারব।
আহনাফ মাথা চুলকিয়ে বলল, আচ্ছা বেশ, চলো তাহলে। দুজনেই হাঁটতে লাগল। নিঝুম এক হাতে তার কাঁধে থাকা ব্যাগটা ধরে হেঁটে যাচ্ছে। মাঝে মধ্যে আবার আহনাফের দিকে ফিরে মুচকি হেসে কথা বলছে। আহনাফ কিছুক্ষণ পর পর হাসছে নিঝুমের কথাবার্তা শুনে। মেয়েটা হেসে হেসে কথা বলে আর বারবার তার কথার ভাঁজে হাত নাড়িয়ে যাচ্ছে। তার চোখে গোল সাইজের দুটো চশমার কাঁচ। চশমা পরা মেয়েদের হাসি বুঝি একটা সুন্দর হয়। নিঝুম একটু পর চশমাটা আবার ঠিকও করল। আহনাফের কাছে ভালো লেগে গেল এই অভ্যাসটা। ক্ষুদ্র ক্ষুদ্র এই অভ্যাসগুলো তার মনে জায়গা করে নিচ্ছে। হঠাৎ নিঝুম সামনে তাকিয়ে চুপ হয়ে গেল। আহনাফও তার হাসি থামিয়ে সামনে তাকাল। ভ্যানগাড়িতে করে আইসক্রিম বিক্রি করছে। নিঝুমের দৃষ্টি ওদিকে। আহনাফ হেসে তার হাতটা ধরে এগিয়ে গেল ভ্যানগাড়ির দিকে। দুটো আইসক্রিম কিনে দিয়ে নিঝুমের হাতে দিল। সে অবাক হয়ে চেয়ে রইল আহনাফের দিকে। তার দুটো হাতে দুটো আইসক্রিম। ব্যাপারটা কেমন একটু দেখাচ্ছে না? সে একটি বাড়িয়ে দিল আহনাফকে। আহনাফ না করল না। দুজনে একসাথে আইসক্রিম খেতে খেতে বাসায় ফিরল নিঝুম। রাতের অন্ধকারে আহনাফ তার বাড়ির ছাদে দাঁড়িয়ে ভাবছে। একটা ধাঁধার সমাধান করতে হবে তাকে। কিছুটা হয়তো সমাধানও করে ফেলেছে। হ্যাঁ, এবার তার মাথায় ঢুকছে। সুইসাইড নোট। নিবিড়ের সুইসাইড নোটটা খুঁজে পাওয়া যায়নি। কেন যায়নি? রাত তখন 10টা। আহনাফ গাড়ি নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। সোজা এসে হাজির হল তানিশার বাড়িতে। দরজা নক করতেই তানিশার বাবা এসে দরজা খুললেন। আহনাফ তাকে দেখে সালাম দিল। বাবা খুব আদর করে তাকে ভেতরে আসতে বললেন। ড্রয়িং রুমের সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন শায়লা বেগম। আহনাফকে দেখে হেসে বললেন, আরে কে এসেছে? আহনাফ নাকি? বাব্বাহ, কতদিন পর দেখলাম তোমায়। মা কেমন আছে তোমার? জি ভালো আন্টি। আপনি ভালো তো? একদম একদম। তা এত রাতে যে বাবা? আমি একটু তানিশার খোঁজে এসেছিলাম। ওহ, কিন্তু তানিশা তো। কথার মাঝে বাবা বলে উঠলেন, উপরেই আছে, নিজের ঘরে। তুমি যাও না? ধন্যবাদ আঙ্কেল। আহনাফ সিঁড়িতে পা বাড়াল। শায়লা বেগম অন্ধকার মুখে স্বামীর দিকে ফিরলেন। কাজটা তিনি মোটেও পছন্দ করেনি। এত বড় ছেলে এত রাতে একটা মেয়ের ঘরে একা একা চলে যাবে। বিষয়টা কি ভালো দেখায়? রেগে উঠে গেলেন তিনি। বাবা বুঝি তার রাগের মাত্রা বুঝতে পারলেন। তবুও নির্দ্বিধায় বসে পড়লেন টিভির সামনে। তার মনে আজ আনন্দ। তার মেয়ে এই ছেলেকে বেশ পছন্দ করে, এটা তার জানা। কিন্তু মা একদমই পছন্দ করেন না। সে শুধু খোঁজে বড়লোক ছেলে, টাকা পয়সাওয়ালা ছেলে। যত বড়লোক বাপের ছেলে হলে তার মেয়ে নাকি ততই সুখে থাকবে। আশ্চর্য, নিজেকে দেখেও শিখছে না। তাদের কম কিসের? কিন্তু তারা কি সুখে আছে আদৌ? তানিশা বেকনিতে দাঁড়িয়ে। ঘরের দুয়ারে কড়া কেউ কড়া নাড়তেই তানিশা তাকে ভেতরে আসতে বলল। সে জানে দরজার ওপাশে কে আছে। আহনাফকে দেখতে পেয়ে চোখ দুটো জুড়িয়ে গেল তার। ইচ্ছে করছে মিষ্টি একটা হাসি দিতে। কিন্তু মনের ইচ্ছা অগ্রাহ্য করে ফেলল সে। অদ্ভুত গলায় বলল, তুমি এখানে? আহনাফ দ্রুত হেঁটে তানিশার সামনে দাঁড়াল। শক্ত গলায় বলে উঠল, নিবিড়ের সুইসাইড নোট কোথায় তানিশা? আমি জানি ওটা তোমার কাছেই আছে। তানিশা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকাল।
ভাগ্য বারবার অজুহাত খুঁজে তাদের দুজনকে একসাথে আনার জন্য, কিন্তু তখনই পরিস্থিতি তাদের আলাদা করিয়ে দেয়, দূরত্ব রটিয়ে দেয় অনেকখানি। আহনাফ আবারও বলে উঠল, করল তানিশা। আহনাফ ধৈর্য হারিয়ে তানিশার বাহু ধরে তার দিকে ফিরে বলল, বলছো না কেন? চুপ করে আছে কেন? তানিশা শান্ত ভঙ্গিতে হাতটা সরিয়ে বলল, তুমি আমায় জোর করতে পারো না আহনাফ। এর অর্থ তুমি বলবে না? তানিশা কিঞ্চিত হেসে উঠল। আহনাফ হাঁপিয়ে উঠে বলল, সবকিছু জেনেও কেন এত হেয়ালি করছো? কিসের রহস্য এত? তানিশার শীতল চোখ দুটো নিমিয়ে গেল। হোক একটু রহস্য, হোক না হেয়ালপনা, এর কারণে কয়েক মুহূর্তের জন্য হলেও তুমি আমার কাছে আছো, এ কম কিসের? আরেকটু হেয়ালি করলে তুমি না হয় আরও 2 মিনিট বেশি থাকবে আমার কাছে। এটাও আমার কাছে কম না আহনাফ। আমার পাশে থাকা তোমার এক এক সেকেন্ডও আমার কাছে মহামূল্যবান। কিভাবে তুচ্ছ করি এই সময়গুলো? তানিশা ইচ্ছে করে 2 কদম এগিয়ে গেল। ক্ষীণ স্বরে বলল, কি জানেন চাও? তুমি আমায় পুরো সত্য বলো নি তানিশা, সেই সত্য জানতে চাই। কোন সত্য? এই যদি নিবিড় আর রাইসা ছাদে উঠার পর তুমি বের হয়ে যাও আর তখন তোমার লাইটার সেখানে পড়ে গিয়ে থাকে, তাহলে লাইটার আমি পাবার আগে পুলিশের হাতে পড়বার কথা ছিল। সেটা হয়নি। এর অর্থ যখন তুমি ছাদে যাও তখনও পুলিশ এসে উপস্থিত হয়নি। তুমি লাইটার খুঁজে পাও আর খুঁজে পাও এক টুকরো কাগজ। সেই কাগজে কিছু একটা লেখা ছিল। তৎক্ষণাৎ সেটা নিজের কাছে রেখে দাও। পুলিশ চলে যাবার পর আবারও ছাদে উঠো তুমি। বুঝতে পারো সেই কাগজের টুকরো তুমি পেয়েছ সেটা আদৌ কোনো কাগজ নয়, নিবিড়ের সুইসাইড নোট। তখনই সেটা জ্বালিয়ে দাও। অন্যমনস্ক থাকার কারণে তোমার লাইটার দ্বিতীয়বার সেখানে পড়ে যায় আর আমি পাই সেটা। তানিশা সমস্ত কথা শুনে হাততালি দিয়ে বলল, বাহ, দারুণ। কিন্তু যা ভেবেছ পুরোটাই তোমার ভাবনা। সেই সুইসাইড নোটের কোনো অস্তিত্ব নেই। আছে। পুড়ে যাওয়া কাগজের ছাই পড়ে থাকতে আমি দেখেছি। তা তুমি অস্বীকার করতে পারো না। নীরব হয়ে গেল দুজনেই। আহনাফের মনে হল সে একটু বেশি বোধহয় বলে ফেলছে তানিশাকে। এভাবে বলাটা উচিত হয়নি। দীর্ঘক্ষণ পর বাতাস তার অস্তিত্বের প্রমাণ দিতে জোরে হাওয়া বইতে লাগল। তানিশার নজর সরছে না আহনাফের উপর থেকে। হ্যাঁ, সে অস্বীকার করতে আজও অস্বীকার করতে পারে না কতখানি ভালোবাসে আহনাফকে। আহনাফ এগিয়ে এলো। শান্ত মনোভাবে বলল, সরি, আমি ওভাবে বলতে চাইনি। কিভাবে বলতে চেয়েছ সেটা দরকারি নয়। ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে তুমি বলে দিয়েছ। মিষ্টি মধুর স্বরে তিক্ত কথাও শুনতে কুৎসিত লাগে আহনাফ। আহনাফ ফিরে চাইল। সন্দেহ নেই তানিশা অতীতের কথা টেনে আনছে। তানিশা শব্দ করে শ্বাস ফেলল। আকাশে চাঁদের দিকে ফিরে বলল, হ্যাঁ, সুইসাইড নোট আমি পেয়েছি। তাতে স্পষ্ট করে লেখা ছিল নিবিড়ের মৃত্যুর জন্য শান্ত দায়ী। আহনাফ চমকে তাকাল। তানিশা হেসে বলল, তুমি আমি দুজনেই সত্যিটা জানি। শান্ত দোষী নয়। যে দোষটা সে করেনি সেটার শাস্তি তার প্রাপ্য নয়। তাই কাগজটা আমি পুড়িয়ে ফেলেছি। পড়তে দেইনি পুলিশের হাতে। ভাগ্য অসহায় ছিল, রাইসা চিঠিটা পড়েনি। তাহলে বিপদে পড়তে হতো। আহনাফ এখনো ঘোরের মধ্যে। কথাটি যেন তার বিশ্বাস হল না। তানিশা হঠাৎ বলে উঠল, শোন। আহনাফ চমকে উঠে বলল, হ্যাঁ বলো। তানিশা ধমকে গেল। কথার ধরনটুকু বলে দিচ্ছিল আহনাফ তার কত আপন। কিন্তু আহনাফ আজও তার নিজের হতে পারল না।
তানিশা নিজের মনকে সামলে নিয়ে বলল, শান্তর চিন্তা একা তুমি করো না, আমিও করি। কিন্তু আমি এটা বিশ্বাস করতে পারছি না। এত বড় একটা সিদ্ধান্ত নেবার আগে নিবিড় একবারও ভেবে দেখল না। কিছু মানুষ বেঁচে থাকতেও মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না, তার মরবার আগেও প্রতিজ্ঞা করে থাকে মরে গেলেও তাকে শান্তিতে থাকতে দিবে না। নিবিড় ছিল সেই দলের লোক। কথাগুলো বলে ফিরল আহনাফের দিকে। আহনাফের দৃষ্টি শূন্যেট। তানিশা শীতল দৃষ্টি আহনাফের চাহনির দিকে। সেও মনে মনে ভেবে নিল, আমিও বেঁচে থাকতে তোমাকে শান্তিতে থাকতে দেব না আহনাফ। তোমায় ভালোবেসে আমার হৃদয় যতখানি ব্যথিত হয়েছে ঠিক ততখানি আমায় ভালোবেসে পাবে তুমি। হ্যাঁ, তুমি আমায় ভালোবাসবে। আজ নয় তো কাল বাসবে। তোমাকে আমি বাধ্য করব আমায় ভালোবাসতে। অতঃপর সেই ভালোবাসা দগ্ধ আগুনে পুড়িয়ে ছারখার করব তোমায়। প্রেম নাকি না পুড়লে খাঁটি হয় না, তাহলে তোমার আমার ভালোবাসা কি করে খাঁটি হবে? আহনাফ দৃষ্টি ফিরাল তানিশার দিকে। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল সে। আহনাফ বলে উঠল, আমায় শান্তর কাছে যেতে হবে, আসছি। এত রাতে এসে বিরক্ত করার জন্য দুঃখিত। আহনাফ পিছনে পা বাড়াল। তানিশা ঈষৎ কণ্ঠে জিজ্ঞেস করল, বললে না তো? আমি ঠিক করলাম নাকি ভুল? আমি জানি না, কারণ তোমার জায়গায় আমি থাকলেও সেই একই কাগজটা করতাম। অতঃপর বেরিয়ে গেল আহনাফ। তানিশা সেখানেই দাঁড়িয়ে। আহনাফ এসে তার গাড়িতে চড়ে গাড়ি স্টার্ট দিল। তানিশা ঘাড় বাঁকিয়ে দেখছে তাকে। নয়ন ঝরে অশ্রু গড়িয়ে পড়ল তার জন্য। আহনাফ সব সত্যি জেনে গেল, কিছু লুকিয়ে রাখা গেল না। সবকিছু বুঝে ফেলল, সবকিছু ধরে ফেলল সে। অথচ একটি জিনিসই ধরতে পারল না। মানুষ যে খুব বর্ষর ভুল একবারই করে। তানিশা দ্বিতীয়বার যে তার লাইটার ভুল করে ফেলে আসেনি, ইচ্ছে করেই ফেলে এসেছিল। ছাদ থেকেই তো দেখেছিল আহনাফকে ভার্সিটিতে ঢুকতে। জানত আহনাফ ছাদেও আসবে, তার লাইটার খুঁজে পাবে। মনে অজানা এক কৌতূহল আসবে, কিছু না কিছু তো রহস্য তো আছেই। সেই রহস্যের মায়াজাল খুলতে পারে শুধুমাত্র একজন, তানিশা। সে ছাড়া আর কেউ না। তখন আহনাফ বারবার ছুটে আসবে তানিশার কাছে। এটাই তো চেয়েছিল সে। অনেক হয়েছে, অনেক ছুটেছে আহনাফের পিছনে। এবার আহনাফের পালা, এবার সে ছুটবে তার পিছনে। অজান্তেই বারবার কাছে আসবে তার। এত বড় রহস্য উন্মোচনের পরও আসল রহস্য অজানা রয়ে গেল আহনাফের কাছে। অশ্রুসিক্ত নয়নে তানিশার মুখে হাসি ফুটে উঠল, তাকে আরও রহস্যময়ী মনে হল। বাতাসে বৃষ্টির ঘ্রাণ ভেসে আসছে। প্রকৃতি সবটা উজাড় করে দিচ্ছে। বলে দিচ্ছে বৃষ্টি আসবে, খুব জোরে বৃষ্টি নামবে। শান্ত জানালার কাঁচ বন্ধ করে তার সামনে মেঝেতে বসে পড়ল। টিপ টিপ বৃষ্টি পড়ছে। কাঁচে এসে পড়ছে বৃষ্টির ছিটে ফোঁটা। শান্তর দৃষ্টি নিমিয়ে পড়ছে। মনে হাজারো তিক্ত অনুভূতি। তার মা মারা যাবার পর তার জীবনের দুর্দশা শুরু হয়েছিল। বাবা পাশে ছিল, কিন্তু কতক্ষণ? যতক্ষণ সে বাইরে থাকত ততক্ষণই সবাই তাকে নিয়ে মজা নিত। সবাই তাকে মনে করিয়ে দিত তার বাবা তার মাকে খুন করেছে। কিন্তু এটা তো সত্যি নয়। তার মায়ের খুনি কে তা সে জানত। মাকে তো তার সামনেই খুন করা হয়েছিল। কিন্তু তখন সে ছোট ছিল বলে কেউ তার কথার মূল্য দেয়নি। ছোট বাচ্চা ভেবে এড়িয়ে গেছে। অথচ এই বাচ্চাই তো ভয়ঙ্কর সত্যিটা নিজের চোখে দেখেছিল। স্কুল কলেজ সেখানেই সে ছিল, সবাই তার আড়ালে গিয়ে বলতো, ওই তো দেখ দেখ, ওই শান্ত।
এই শান্তর বাবা তার মাকে খুন করেছে অন্য মহিলার জন্য। ভেবে দেখ একবার কি রকম বাবা। বাবার নামে এই মিথ্যে অপবাদের তীব্র প্রতিবাদ করেছিল সে, কিন্তু তবুও কিছু হয়নি। তবুও আড়ালে গিয়ে যারা বলার বলতো, কিন্তু কেউ কেউ তো এটার সুযোগ অবধি নিত। শান্তর সাথে কারো তর্ক হলেই আর কিছু না পেলে এ কথাটি বলে উঠত, তোর বাবাই তো তোর মাকে খুন করেছে। এরপরও সে বাবার সাথে কি করে থাকিস তুই? সেই কথাটির জবাব দেবার আগেই শান্তর কথা আটকে যেত। জবাব দিতে পারত না সে। কথাটি যতটা কুৎসিত ততটাই নোংরা। এসব নোংরা কথার জবাব তার জানা নেই। যারা এমনটা করত তাদের মধ্যেই একজন নিবিড়। কিন্তু সে তর্কের অজুহাত খুঁজত না, যখন নয় তখনই তাকে অপমান করত। সে ক্লাসে হোক কিংবা ক্যান্টিনে সবার সামনে। শান্ত রীতিমতো হাঁপিয়ে উঠেছিল। এসব কিছু থেকে বেরিয়ে আসতে চেয়েছিল সে। তখনই তার পাশে এসে দাঁড়িয়েছিল তার বন্ধুরা। বিশেষ করে আহনাফ, যে ছোট থেকেই তার সাথে আছে, সবসময় থাকবে। গড়িয়ে পড়া ছোট্ট অশ্রুকণা দ্রুত মুছে ফেলল শান্ত। চোখ দুটো লাল হয়ে আছে। মুখ খুলে শ্বাস নিচ্ছে সে। তবুও যেন কষ্ট হচ্ছে। জানালা খুলে ফেলল। বাইরের বৃষ্টির ফোঁটা এবার তাকে এসে ভিজিয়ে দিচ্ছে। ভিজছে, ভালো লাগছে। ভিজুক তবে। নিবিড় তাকে মানসিকভাবে অনেক কষ্ট দিয়েছ, সে সহ্য করে নিয়েছে, আবার ফেরতও দিয়েছে। কিন্তু এতটাও না যার জন্য তাকে মরে যেতে হয়। নিবিড় ভালো ছিল না, সেও ভালো না, কিন্তু তাই বলে তার মৃত্যু কামনার মতো নিকৃষ্ট কাজ সে করতে পারে না। মানুষ সে, খারাপ মানুষ তো কি? নিকৃষ্ট তো নয়। এমনটা নিবিড়ের কাছে আশা করেনি। ভেবেছিল সে লড়ে যাবে, কিন্তু না, নিবিড় প্রমাণ করে দিল সে ভীতু। হেরে গেছে সে। হেরে যাওয়া মানুষের গল্প কেউ পড়ে না, কেউ ভাবে না তার কথা। শান্ত নিজেও ভাববে না। আর কখনো না। কলিং বেল বেজে উঠল। ঝড় বৃষ্টির এই রাতে কে এলো? আহনাফ। সবকিছু আবারও স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। কলেজ ভার্সিটি সব খুলে দেওয়া হয়েছে। ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, সবকিছুই আবারও আগের মতো। সবাই ব্যস্ত নিজেকে নিয়ে। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে খুব জোরদার। এর মধ্যে আবার কয়েকজন ফাঁকিও দিচ্ছে। তাদের দলে নিঝুমও পড়ে। একটু পড়ালেখা না করেই পরীক্ষায় বসল সে। ইফার থেকে যে কোনোভাবে সাহায্য নেবে তাও সম্ভব হল না। তিথিও অনেকটা দূরে। কোনোভাবে পাশের জন থেকে সাহায্য নিয়ে লিখছিল সে। অন্যদিকে শান্ত, আফিন আর আহিম ক্লাস শেষ করে বের হয়ে যাচ্ছিল। ক্লাসরুমের পাশ দিয়ে যাবার পথে শান্ত দাঁড়িয়ে গেল। জানালার ফাঁকে উকি দিয়ে দেখতে লাগল মিস চশমিশের কাণ্ডকারখানা। আফিন বলে উঠল, কিরে, ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, দেখে যা। কৌতূহল বশত আফিনও এগিয়ে গেল। শান্ত মুখ টিপে হাসছে। ফিসফিস করে বলল, দেখলি চশমিশের কাণ্ড কিভাবে নকল করে লিখছে। ভারী ধুরন্ধর একটা মেয়ে বটে। আফিনও হেসে উঠল শান্তর কথা শুনে। কি মনে করে নিঝুম ও ফিরল জানালার দিকে। কিন্তু জানালার ওপাশে অশান্তকে দাঁড়িয়ে থাকতে দেখে হতভম্ব সে। অশান্ত হাসছে। তাকে দেখে হাসছে। লজ্জায় হাতের কলম আটকে গেল কাগজে। লেখা উঠছে না তার। মাথা নিচু করে রইল নিঝুম। আফিন শান্তকে বলল, চল চল, অনেক হয়েছে, মেয়েটা আর লিখতে পারছে না। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে নির্ঘাত ফেল করবে। শান্ত হাসতে হাসতে চলে গেল। নিঝুম ভয়ে ভয়ে আবারও জানালার দিকে ফিরল। ছি ছি, এভাবে অপমানিত হল অশান্তর কাছে।
মান সম্মান যা আছে সবকিছুই যে জলাঞ্জলি দিয়ে দিতে হলো, তাও এই অশান্ত কাছে। রাগে লজ্জায় নিজের চুলের মাথা নিজেরই টেনে ছিঁড়তে ইচ্ছে করছে তার। মুখ বন্ধ করে বসে রইল নিঝুম। কোনোভাবে পরীক্ষাটুকু শেষ করে বেরিয়ে এলো সে। শান্ত যেন বাইরে তার জন্যই অপেক্ষা করছিল। নিঝুম পুরোপুরি শান্তকে এড়িয়ে চলে গেলেও শান্ত তার পিছু পিছু চলতে লাগল। একদম কানের কাছে এসে বলল, ছি ছি ছি, এভাবে চুরি করে পরীক্ষা দাও তুমি চশমিশ? সাথে চারটা চোখ থাকতেও এভাবে তোমায় পাশের খাতায় উকি মারতে হয় নাকি? নিঝুম চোখ রাঙিয়ে শান্তর দিকে ফিরল। শান্ত পুরোপুরি ভাবে সেটা অপেক্ষা করে বলল, আজ তোমায় না দেখতে পারলে জানতেই পারতাম না তোমার চুরি শিক্ষাও আছে। একটু বেশি হয়ে যাচ্ছে না কোনো দিক দিয়ে? আমি না হয় চুরি করেছি, কিন্তু আপনি কি করেছেন সেটা বলবেন না? শান্ত দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে বলল, আমি কি করেছি? নিঝুম হাতের আঙ্গুল তুলে বলল, এই যে এই কপালের কাটা দাগ, কোথায় চুরি করতে গিয়ে এই ব্যথা পেলেন বলুন? শান্ত কপালে হাত দিল। ওই তো সেদিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যথা পেল, কপাল কেটে গেল, তার দাগ এখন অবধি রয়ে গেছে। শান্ত মুখ ঘুরিয়ে বলল, ও তো সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। তাই নাকি? তো কার বাড়ির সিঁড়ি থেকে পড়লেন? কি চুরি করতে গিয়েছিলেন অশান্ত সাহেব? এই চশমিশ। এবার কিন্তু বেশি হচ্ছে। হ্যাঁ, আমি বললে তো বেশি হবেই। আর আপনি তো শুধু চোর নন, তার সাথে সাথে অকৃতজ্ঞ বটে। কি বলতে চাও? এই তো সেদিন আপনাকে এত বড় অপবাদের হাত থেকে বাঁচানোর জন্য ছুটে গেলাম। ন্যূনতম একটা ধন্যবাদ দিয়েছেন আমায়? না, তা দেননি, আবার এখানে এসেছেন আমার বিচার করতে। মগের মুল্লুক নাকি? শান্ত ভ্রু কুঁচকে নিল। সে বেশ বিরক্ত। নিঝুম এত বড় কথাটা তাকে বলতে পারল। হুট করে নিঝুমের হাত ধরে সবার সামনে দিয়ে বাইরে নিয়ে এলো সে। নিঝুম ও মুখ ভার করে আছে। সেও দেখতে চায় কি করবে এই অশান্ত। বাইরে দাঁড় করিয়ে বলল, বলো কি খেতে চাও, যা বলবে তাই পাবে। সত্যি বলছেন তো? ভেবে দেখুন একবার। ভেবে চিন্তেই বলছি, তুমি তো আর কোনো রাক্ষসী নও। নিঝুম চোখ বাঁকিয়ে তাকাল। শান্ত বিড়বিড় করে বলল, তবে একটা পেতনি বটে। কিছু বললেন? যা বলার তা তো বলেই দিল ম। আচ্ছা। নিঝুম এদিক থেকে ওদিক মাথা দুলাল। সারি সারি খাবারের দোকান, স্ট্রিট ফুড বলা যায় যাকে, আর কি। সবকিছু ছাড়িয়ে নিঝুমের চোখ গেল কুলফির দিকে। সে ছুটে কুলফির দোকানে গেল। শান্ত কোনো কথা ছাড়া তাকে অনুসরণ করল। নিঝুম একগাল হেসে হাত তুলে বলল, আমার এগুলো চাই। এত কিছু থাকতে এই কুলফি খেতে চাও তুমি? হ্যাঁ। ভেবেচিন্তে বলো, আমি তোমাকে কেএফসিতেও নিয়ে যেতে পারি। না না, আমি ডায়েটে আছি। কুলফি ছাড়া কিছু মুখে রুচবে না। শান্ত নিচ থেকে উপর অবধি নিঝুমকে দেখে বলল, ডায়েট তাও তুমি? নিঝুম সজোরে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ। শান্ত মুখ ভেঙচি কেটে বেপরোয়া ভঙ্গিতে বলল, ওকে কুলফি দিন তো। এই দুটো দিবেন কিন্তু। আমি খাই না এসব। আপনার জন্য কে চাইছে? দুটোই তো আমি খাব। শান্ত বিস্মিত দৃষ্টিতে চেয়ে বলল, দুটোই তুমি খাবে? ততক্ষণে নিঝুমের দুই হাতে দুটো কুলফি চলে এসেছে। সে হেসে বলল, খাব। আর তোমার ডায়েট? কুলফি খেলে মোটা হয়, এটা আপনাকে কে বলল অশিক্ষিত কোথাকার? শান্ত ব্যঙ্গ করে বলল, ওরে শিক্ষিত রে। টাকা মিটিয়ে শান্ত হাঁটা ধরল। নিঝুম হাঁটছে তার পাশে পাশে, দুই হাতে দুটো কুলফি।
বাচ্চাদের মতো এবার এটা খাচ্ছে তো আরেকবার ওটা। শান্ত চোখ বাঁকিয়ে তাকে দেখছে। হঠাৎ নিঝুম খাওয়া বন্ধ করে থমকে দাঁড়িয়ে পড়ল। শান্ত অবাক কণ্ঠে বলল, কি হলো? আহনাফ আসছে তো? নিঝুম উত্তেজিত হয়ে বলল, আমার হাতে দুটো কুলফি দেখলে কি ভাববে? ভাববে তুমি দুটোই খাচ্ছ। ছি ছি, কি বিচ্ছিরি কাণ্ড হবে। মানে? নিঝুম চট জলদি একটা কুলফি শান্তর হাতে ধরিয়ে দিল। শান্ত বলে উঠল, এটা কি করছো? ধরে রাখুন, খাবেন না একদম। ছি, আমি কেন খেতে যাব? নিঝুম জবাব দিতে গেল অমনি আহনাফের সাথে চোখাচোখি হল। আহনাফ এগিয়ে এসে বলল, কি হচ্ছে এখানে? অশান্ত আমায় ট্রিট দিচ্ছে। দেখুন কুলফি খাওয়াচ্ছে। তাই নাকি? শান্তর দিকে ফিরে। শান্ত মুখটা পেঁচার মতো করে রাখল। আহনাফ হেসে বলল, আচ্ছা তোমরা যাও, আমি একটু ওখান থেকে আসছি। বলেই আহনাফ চলে গেল। আহনাফ চলে যাওয়া মাত্র নিঝুম শান্তর হাত থেকে কুলফিটা কেড়ে নিয়ে বলল, দিন আমার কুলফি দিন। শান্ত হতবাক হয়ে চেয়ে রইল। এতক্ষণে পুরো কাহিনী তার মাথায় ঢুকল। নিঝুম আবারও দুটো কুলফি হাতে সামনে এগিয়ে যাচ্ছে। শান্ত মাথা ঝাড়া দিয়ে বলল, বাবা গো বাবা, কি চালাক মেয়ে এই চশমিশ। তানিশা, দিয়া আর রিয়া একসাথে বসে চা খাচ্ছিল। হুট করেই তানিশার ফোনটা বেজে উঠল। ফোন স্ক্রিনে আকাশের নাম ভেসে উঠেছে। তানিশা ফোনটা উল্টো করে দেখে দিল। দিয়া ফোনটা হাতে নিয়ে বলল, ওরে প্রেমের ছড়াছড়ি দেখছি। চুপ কর নাছরবান্দা একটা। সারাদিনে একবারও হলেও তার ফোন দেওয়া চাই। রিয়া চিমটি কেটে বলল, ইস বেচারা, আমাদের তানিশার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তানিশা চোখ বাঁকিয়ে তাকাল। রিয়া আর দিয়া দুজনেই মুখ টিপে হাসল। ফোনটা বাজতে বাজতে আবারও থেমে গেল। তানিশা চা শেষ করে বলল, যাক শান্ত হলো তবে। আবারও শুরু হবে প্রেমের জ্বালা। রিয়া শুনিয়ে শুনিয়ে বলল, এভাবে আকাশ স্মার্ট আছে দেখতে, শুনতেও খারাপ না কিন্তু। দিয়া গাঢ় গলায় বলল, তাই নাকি? দেখেছিলি তুই? হ্যাঁ দেখেছিলাম তো। অনেক হ্যান্ডসাম বুঝি আহনাফের থেকেও? তাই তো মনে হলো। তানিশা জোর গলায় বলল, তোরা দুজন কি একটু চুপ হতে পারিস? পারবো না কেন? একদম পারি। হ্যাঁ হ্যাঁ ভাই, আমাদের চুপ হয়ে যাওয়া মঙ্গল। বেচারি ঝাঁসি কি রানী শেষে রেগে গেলে তো রক্ষে থাকবে না। তবে তানিশা, তুই কিন্তু একবার ভেবে দেখতেও পারিস। আকাশ কিন্তু মন্দ না। শেষে যদি দুটোই হাতছাড়া হয়ে যায় তখন? তানিশা ফোনটা কেড়ে নিয়ে উঠে দাঁড়াল। রিয়া বলল, আরে আরে, রাগ করলি নাকি? কি করেছি জানি না, তবে তোরা যেটা চাইছিলি সেটাই হলো। বলেই পা বাড়াল সে। ফোনের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে কারো সাথে ধাক্কা খেয়ে হাতের ফোনটা নিচে পড়ে গেল। ফোন একটা না দুটোই পড়ল। অর্থাৎ তার সামনে যে ছিল সেও ফোনের মধ্যে ডুবেছিল। তানিশা তাকিয়ে দেখল আহনাফ দাঁড়ানো। তাকে দেখা মাত্রই শরীর শিউরে উঠল তার। আহনাফ ও তার দিকেই তাকিয়ে আছে। তানিশা চট জলদি নিচ থেকে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে গেল। আহনাফ কিছু হয়তো বলতে চাইছিল, কিন্তু তানিশার তারা দেখে থেমে গেল। নিচ থেকে ফোনটা হাতে নিতেই ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো, হ্যালো তানিশা। আহনাফ থমকে দাঁড়াল। জবাব না দিয়ে ফোনটা কেটে দিল। এটা তার ফোন নয়, তানিশার। তাড়াহুড়োয় ফোন বদল হয়ে গেছে। কিন্তু এই লোকটা কে ছিল? এদিকে তানিশা দ্রুত ছুটে পালিয়ে এলো সেখান থেকে। অনেক দূর এসে দাঁড়িয়ে নিজেকে শান্ত করল। হঠাৎ কারো কণ্ঠস্বর পেয়ে চমকে উঠল সে।
ফিরে তাকিয়ে দেখল আব্রাহাম স্যার দাঁড়ানো। কি হলো তানিশা? কি হয়েছে? কিছু না স্যার, আপনি এখানে? তোমাকেই খুঁজছিলাম। আমায়? হ্যাঁ, নোটগুলো যে দিয়েছিলাম সেগুলো তো আর ফেরত দাওনি। ওহ সরি স্যার, আমি কালই নিয়ে আসব। ভুলে গেছিলাম। নোটগুলো কপি করতে ভুলে যাওনি তো আবার? তানিশা থতমত খেয়ে গেল। স্যার বুঝল কি করে? আব্রাহাম স্যার শীতল গলায় বললেন, বুঝতে পেরেছি। জলদি কপি করে আমাকে জমা দিও। ওগুলো খুব দরকারি। জি স্যার, দিয়ে দেব। তুমি কি খুব চিন্তিত? তানিশা হাতের ফোনটিকে উল্টিয়ে পাল্টিয়ে দেখে বলল, না তো স্যার, একদম না। কথাটুকু বলেই তানিশা চমকে উঠল। ভ্রু কুঁচকে গেল তার। ফোনটি তার নয়, আহনাফের। বিচলিত হয়ে পড়ল সে। হঠাৎ ফোনের স্ক্রিনে টাচ লাগতেই একটা ফটো ভেসে উঠল। তানিশা হতচকিয়ে গেল। ফটোটা দেখা মাত্রই কেঁপে উঠল সে। তার ফটো এখনো আহনাফের ফোনে আছে। আহনাফ এখনো এত যত্নে এই ছবিটা রেখে দিল। কি করে পারল আহনাফ এমনটা করতে? তানিশা ছবিতে হাত বুলিয়ে দেখছে। মেয়েটিকে দেখতে খুব মিষ্টি লাগছে। হালকা বাদামি রঙের প্রিন্টের এক শাড়িতে অপরূপা লাগছে এই রমণীকে। নির্দ্বিধায় বলা যায় ছবিটা আহনাফ নিজ হাতে তুলেছিল তার জন্য। হৃদয় মাঝে অসম্ভব ব্যথার অনুভব করছে তানিশা। ফোনটা তার হাতে না আসলেই পারত। এতটা কষ্ট সে পেলেও পারত। হঠাৎ মনে হলো আহনাফকে ভালো না বাসলেও পারত। তাকে ভালোবাসার মধ্য দিয়েই তার সাদাকালো পৃথিবী রঙিন হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হল। আব্রাহাম স্যার চুপ করে রইলেন। তানিশাকে মোটেও ঠিক দেখাচ্ছে না। কেমন অস্থির অস্থির বলে মনে হচ্ছে। স্যার, আবারও ডেকে উঠলেন তানিশা। তানিশা চমকে সামনে তাকাল। আব্রাহাম স্যারও চমকে উঠলেন। তানিশার চোখে অশ্রুর টলমল চাহনি স্যারকে হতভম্ব করে দিল। তানিশা দ্রুত দৃষ্টি সরিয়ে বের হয়ে যেতে নিল। আব্রাহাম স্যার হতবাক হয়ে চেয়ে আছেন। তানিশা বেশি দূর যেতে পারেনি, এর আগেই আহনাফ ডাক দিল তাকে। আকস্মিক ঘটনায় তানিশার সাথে সাথে আব্রাহাম স্যারও চমকে উঠলেন। তানিশা আর আব্রাহাম স্যারকে একসাথে দেখে আহনাফ কিছুটা বিভ্রান্ত হল। স্যারকে দেখে সালাম দিয়ে তানিশার দিকে এগিয়ে গেল। স্যার ভ্রু কুঁচকে দেখছেন। কিছু একটা বুঝি হাতবদল হল দুজনের মাঝে। তানিশা মাথা নিচু করে নিজের ফোনটা হাতে নিল। আহনাফ কিছু না বলেই এগিয়ে গেল। তানিশা নিজের জায়গায় স্থির। তিন মেরুর মানুষ তিন দিকে, অথচ তার গন্তব্য কিন্তু এক। অদ্ভুত রকম এক গল্পের ভাগীদার হতে যাচ্ছে তারা। তানিশার ফোনটা আবারও বেজে উঠল। আকাশের কল করেছে। গানের আসর আজ জমে উঠেছে। বেশ অনেকক্ষণ ধরে হারমোনিয়াম বাজিয়ে এখন নিরুপমার হাতের আঙুল ব্যথা করছে। তবু সেদিকে তার খেয়াল নেই। আঁখি দুটি দুয়ারে ঠাঁই পেয়েছে। অপেক্ষা করছে কারো। এতক্ষণ কেন লাগছে তার আসতে? যেই তো কখন মেসেজ করে বলল আসছে। তবে এত দেরি কিসের? স্বস্তির শ্বাস ফেলল নীরু। সে এসেছে। পরনে তার সবুজ রঙের এক পাঞ্জাবি। নিরুপমা নিজের দিকে ফিরল। তার শাড়ির রং গাঢ় নীল। তাকে বলে আসত তাহলে সেও সবুজ রঙের শাড়ি পরে আসত। শাড়ির দিকে নজরটা যেন একটু বেশি ছিল। কখন এসে সে পাশে বসল বোঝা গেল না। দলের আর কেউ নেই, সবাই এখন বাইরে গেছে হাঁটতে। একা নিরুপমাকে দেখতে পেয়ে খানিকটা তার গা ঘেঁষেই বসে পড়ল তিতির।
হঠাৎ চমকে উঠল নীরু। ফিরে চাইল। তিতির হেসে বলল, আজ খুব তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলে যে? তেমন বেশি কাজ ছিল না তাই। রহস্যের ভঙ্গিতে তিতির বলে উঠল, তাই? তা নয়তো আবার কি? লজ্জা পাবার দরকার নেই, বলতেই পারো আমায় দেখার জন্য আর তরসই ছিল না, তাই জলদি জলদি চলে এসেছ। নীরু হেসে উঠে বলল, তুমি পারো বটে। কি পারি? রসিকতা করতে। বাহ, প্রেম করতে পারি না বুঝি? ওরে আমার প্রেমিক পুরুষ, তা এই প্রেমিকার জন্য তার দরবারে আজ কিছু আছে? আছে বই কি। কি? আড়াল থেকে একজোড়া কৃষ্ণচূড়া ফুল বের করে সামনে রাখল তিতির। নীরুর মিষ্টি করে হেসে ফুলগুলোর দিকে চাইল। হঠাৎ ভ্রু কুঁচকে বলল, আজ আবারও চুরি করেছ নাকি? আমার ফুলকুমারীর জন্য এতটুকু তো করতেই পারি। ভাবলাম নিজস্ব ফুলকে এই ফুলের স্নিগ্ধ মুগ্ধতায় আটকে দিই। যদি তোমায় দেখতে পেত তাহলে পেলে ধরে রাখত। আমিও বলতাম আমি এক পাগল প্রেমিক, নিজ প্রেমিকার জন্য গাছের দুটো ফুল ছিঁড়ে অন্যায় কিছু করিনি। প্রেম করা কি অন্যায় নাকি? তোমার এত ভাষণ শোনার অপেক্ষায় তারা থাকব না গো। আর কেউ থাকুক আর না থাকুক তুমি থাকবে গো, তোমাকে থাকতেই হবে আমার মাধবীলতা। মুগ্ধ দৃষ্টিতে কথাগুলো বলে দিল তিতির। নীরু হেসে ফুলগুলো হাতে তুলে নিল। জিজ্ঞেস করল, কে বেশি সুন্দর, আমি না এই ফুল? এই প্রশ্ন জিজ্ঞেস করে আমার কষ্ট দিও না গো প্রিয়তমা। তুমি বরং আমার দৃষ্টি দিয়ে দেখে মিলিয়ে নাও। ভনিতা করো না, আমি জানি আমার চেয়েও এই ফুল তোমার বেশি প্রিয়। তাই তো তোমাকে নিজস্ব ফুলকুমারী বলি। তুমি আমার জন্যে ফুলের মতোই মধুর, আর আমি হচ্ছি ভ্রমর। আমার কাজই হচ্ছে ফুলের সৌরদপনে থাকা। তাই তো তোমার থেকে দূরে থাকতে পারি না। নীরু চোখ তুলে তাকাল। তিতির হাতের বুড়ো আঙুল দিয়ে নীরুর চোখের নিচে লেপ্টে যাওয়া কাজল মুছে দিল। নীরু বিরক্ত হয়ে বলল, যাও তো, নষ্ট করো না। তিতির ভনিতা করে বলল, আহ, ঠিক করছি আমি, যা ছুঁই তাই কি নষ্ট যায় নাকি? যদি তা হয় তবে আমি যে ভয়ঙ্কর। দূরে থাকতে হবে তোমায়। পারবে তো সহ্য করতে? তীক্ষ্ণ কণ্ঠে নীরু বলল, না, পারব না। এই বিষাক্ত মানবের কাছে থেকে মরে যেতে চাও নাকি? এই বিষাক্ত মানবের বিষ পান করে মরব, তবুও ছেড়ে যাব না। বড় কঠোর তোমার মন, আর বড় নিষ্ঠুর তুমি। আমায় কষ্ট দেবার ফন্দি এঁটে বেড়াও সবসময়। তিতির স্মিত হেসে নীরুর হাতটা আলতো করে ধরে বলল, হাত ব্যথা করছে নাকি খুব? হ্যাঁ করছে। কে বলে তোমায় এত খাটুনি করতে? কেন কষ্ট পাও নাকি তুমি? ধুর বাবা, আমি কেন কষ্ট পেতে যাব? কষ্ট যখন তুমি করো তুমিই পাবে। হ্যাঁ, এখন ওই শিমুল যদি কষ্ট পেত তবে খুব লাগতো তোমার, তাই না? হিংসা রমণীর বৈশিষ্ট্য প্রিয়তমা। একদম কথার জালে ফাঁসাবে না আমায়। কি ভাবো তুমি আমায়? প্রতিবার কষ্ট দিয়ে এমন মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে দেবে? এখন ভ্রমর যখন হয়েছি ফুলের মধু নেব না, তাই কি কখনো হয় বলো? আবারও তিতির হেসে উঠল। দুহাতে নীরুর হাত দুটো আলতো করে ধরে ঠোঁটের আলতো ছোঁয়া বসিয়ে দিল। লজ্জায় লাল হয়ে গেল নীরু। হাত ছাড়িয়ে বলল, ছাড়ো তো। নির্লজ্জ কোথাকার। নির্লজ্জ আর হলাম কোথায়? ওই তোমার ঠোঁটে যদি এখন একটা চুমু দিতে না পারি তবে আমার লজ্জা আজীবন থেকে যাবে। দুদণ্ড বসো না এখানে। আবারও নির্লজ্জের মতো কথা বলছ। প্রেম তো নির্লজ্জরা করে প্রিয়তমা। যাদের লজ্জা আছে তারা কি রমণীকে স্পর্শ করার কথা ভাবতে পারে? কজন রমণীকে কাছে পাবার আশায় আছো তুমি? ছি, অমন করে বলো না।
আমি নির্লজ্জ হতে পারি, চরিত্রহীন নই। নীরু চোখ বাঁকিয়ে তাকালো। তিতির হেসে উঠল আবারও। তার হাসিতে মায়াজালে আবারও আটকে যাচ্ছে নীরু। এই হাসির প্রেমেই তো পড়েছিল সে। তার গানের সুর পাগল করেছিল তাকে। না, এভাবে আর বসে থাকা নয়। উঠে যেতে নিল সে, অমনি তিতির আটকে দিল তাকে। সে আছে এখন প্রেমের উন্মাদনায়। নীরুকে আজ এভাবে এভাবে তো যেতে দিবে না। তিতির কাছাকাছি এসে পড়েছে, এই তো আর একটু। তারপরই সামনে থাকা ওষ্ঠাজোড়া তার হয়ে যাবে। লজ্জায় নীরুর চোখ দুটো বন্ধ। অমনি দরজা দিয়ে কেউ ঢুকতে ঢুকতে বলল, তিতির ভাই, তিতির ভাই আছো নাকি? আর কে রয়? নীরু ছুটে চলে গেল। তিতিরের চোখে আফসোসের চিহ্ন, মুখে নির্লজ্জের হাসি। হায়, এই প্রথম বুঝি কোনো ভ্রমরের হাত থেকে ফুল ছুটে পালিয়ে গেল। অবিশ্বাস্য কথা বটে। ক্যাম্পাসেও আজ বসেছে গানের আসল। আহনাফের হাতের গিটারে সুর তোলার চেষ্টা করছে সে। শান্ত বসে আছে আলসেমি ভঙ্গিতে। দূরে দাঁড়ানো তানিশা। গতকালের ঘটনার পর সামনে পা বাড়াতেই ভয় করছে তার। নিঝুম বুঝি কোনখান থেকে ছুটে এলো। গানের আসর আজ জমে উঠবে। ইফাও এসে হাজির। হঠাৎ এসে থামল একটা বাইক। সবার নজর কেড়ে নিল সেটা। আলসেমি ভঙ্গিতে বসে থাকা শান্তও এবার নড়চড়ে উঠল। আহনাফ গিটারের সুর তুলতে ভুলে গেল। আফিন আর আহিম ছুটে গেল তার কাছে। আহনাফ বলে উঠল, আরে নীলাভ্র। দীর্ঘ কয়েক মাস পর পুরনো বন্ধুর দেখা পেয়ে আনন্দে উল্লসিত প্রত্যেকে। নিঝুম চোখের চশমাটা ঠিক করে দেখার চেষ্টা করছে। লম্বা একটা ছেলে। হালকা নীল রঙের একটা শার্ট পরনে তার। চুলগুলো একদম ঘন কালো নয়, মাঝে মাঝে খয়েরির রেশ পাওয়া যাচ্ছে। কে সে? সবাই তাকে নিয়ে এত মেতে উঠেছে। পাশেই ইফার মুখে একরাশ হাসি। নিঝুম জিজ্ঞেস করল, কে ওটা? নীলাভ্র ভাই। শান্ত ভাইয়া, আহনাফ ভাইয়া, আফিন, আহিম আর নীলাভ্র। তারা পঞ্চপাণ্ডব। এত দিন কোথায় ছিল? দেখলাম না যে। অসুস্থ ছিল বেশ, বর্ষর একটা দুর্ঘটনা ঘটে গেছে তার সাথে। যাক, এখন মনে হয় সুস্থ হয়ে উঠেছে। তাই মনে হচ্ছে। নিঝুম ফিরে তাকালো। তারা এখানেই আসছে। শান্তর হাত নীলাভ্র ঘাড়ে। ওদিক থেকে তানিশা, ওরাও আসছে। নীলাভ্র কাছে এসে নিঝুমের বরাবর দাঁড়িয়ে থমকে গেল। নিঝুম তাকে দেখে কিঞ্চিত হাসল। ইফা জিজ্ঞেস করে উঠল, কেমন আছো ভাইয়া? নীলাভ্র কানে কথা বলে টুকু ঢুকল কি না বোঝা গেল না। শান্ত পিঠ চাপড়ে বলল, কিরে, কোথায় হারিয়ে গেলি? নীলাভ্র থমথমে গলায় বলল। আহনাফ নিঝুমের পাশে এসে দাঁড়িয়ে বলল, আমার বন্ধু নিঝুম আর ও নীলাভ্র। আমাদের ছোটবেলার বন্ধু, তার সাথে তোমার পরিচয় এখনো হয়ে ওঠেনি। নিঝুম নিজ থেকেই আগে হাত বাড়িয়ে বলল, হাই, আমি নিঝুম। নীলাভ্র দৃষ্টি সরছে না। সে বাকরুদ্ধ। নিঝুমের ঠোঁটের কোণে হাসি তার দৃষ্টি থমকে দিয়েছে তাকে। কোনোভাবে হাত বাড়িয়ে বলল সে, হাই, আমি নীল, মানে নীলাভ্র। রাতের অন্ধকারে রিকশায় চড়ে দুই প্রেমিক প্রেমিকা কাছে এসে ভিড়ছে। গা ঘেঁষে বসে আছে দুজনা। নিমজ্জিত রাতের চাঁদের আলোয় আজ বুঝি তাদের আড়াল করে রাখতে চাইছে। বাড়ির সামনে আসার আগেই তিতির রিকশা থামিয়ে ফেলল। নিরুপমা অবাক হল না। তিতির এই কাজটা রোজ করবে। রাতের অন্ধকারে হাত ধরে হাঁটতে তার বেশ ভালো লাগে। তাই আগে ভাগেই রিকশা থামিয়ে দিয়ে পথে নেমে পড়ল। ভাড়া মিটিয়ে দিয়ে নিরুপমার হাত শক্ত করে ধরে বলল, ওগো আমার প্রিয়তমা, তোমার এই হাত কখনো ছাড়ব না।
নিরুপমা হাসল, বুঝি অন্ধকারে ওসব বোঝার উপায় নেই। তিতির আবারও বলল, কথা বলছো না যে? হুম, বলো। শুনছি তো। শুনলেই কি শুধু হবে নাকি? তবে বলতে হবে। কি বলবো? কিছু প্রেমের কথা বলবে আর আমি শুনব। তুমি বলো, আমি শুনি। সেটা তো আমি রোজই বলি। আচ্ছা, আরেকটা কথা বলি। নীরু হেসে উঠে বলল, বলো। চলো বিয়ে করে ফেলি। এখন? হ্যাঁ, এখনই। আমার চেনাজানা একটা কাজী অফিস আছে, টাকা কড়িও আছে কিছুটা। তাহলে শুভ কাজটা সেরেই ফেলি, কি বলো? হঠাৎ এত তাড়া কিসের আপনার? তিতির দাঁড়িয়ে পড়ল, হাতটা উঁচু করে বলল, এই হাতটা এখন আর ছাড়তে ইচ্ছে করছে না। বিয়ে করার অজুহাতেই হোক তোমার হাতটা আরও কিছুক্ষণ ধরে রাখার অধিকার তো পেতাম। নীরু হেসে সামনে তাকাল। বাসার সামনে দাঁড়ানো সে। পথটুকু কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? পথের দূরত্ব কি আরেকটু বাড়তে পারল না? হুট করেই একটু বেড়ে যেত। তবুও অনিচ্ছায় হাতটা ছেড়ে বলল, এবার ফিরতে হবে, ছাড়ো আমায়। ছেড়েই তো দিল। কি বললে? মানে হাত ছেড়েছি তোমায় না তো। তুমি তো আমার মনে প্রাণে সর্বাঙ্গে জড়িয়ে। আমরা আলাদা হব না, মরণ না হওয়া অবধি। হয়েছে বাজে বকা রাখো। এখন যাও, বাড়ি ফিরো। তুমি যাও, আমি একটু দাঁড়িয়ে থাকি এখানে। কেন? আর কোনো মেয়েকে দেখার আশায় দাঁড়িয়ে থাকবে এখানে? দেখলে তো রমণীদের মনে হিংসা আর সন্দেহ বিধাতা সৃষ্টির সময় দিয়ে দিয়েছে। নীরু দুই হাত বাহুতে গুজে গম্ভীর দৃষ্টিতে চেয়ে রইল। তিতির হেসে একটু দূরে দাঁড়িয়ে বলল, তোমার সাথে একটু লুকোচুরি খেলি, তুমি বেকনিতে দাঁড়িয়ে আমায় বিদায় দেবে। লোকে দেখব আর ভাববে এই মেয়েটা তো খুব অসভ্য, রাত বেড়াতে এভাবে পরপুরুষের সাথে কথা বলছে। এতে তোমার লাভ কি হবে? তিতির মৃদু হেসে বলল, আমার ব্যক্তিগত ফুলকুমারীর উপর অন্য কোনো ভ্রমরের নজর পড়বে না, বুঝলে তো? তুমি আসলেই বদ্ধ উন্মাদ। তোমাকে ভালোবেসে আজ আমার এই হাল দেখলে তো প্রিয়তমা, কতটা ভালোবাসি তোমায়। থাকো তুমি দাঁড়িয়ে, আমি আসব না বেকনিতে। আরে আরে, এই কি বলে? আমি সন্তর্পণে তোমার অপেক্ষা করব, ওগো শুনছ? নিরুপমা শুনেও শুনবার ভান করে চলে গেল। তিতির সেখানেই দাঁড়িয়ে একা একা হাসছে। পথের এদিক থেকে ওদিকে পায়চারি করছে। একটু বাদে ফের তাকাচ্ছে বেলকনির দিকে। বেশ খানিকক্ষণ পর নীরু এসে দাঁড়ালো বেলকনির কাছে। তার চুলগুলো এখন আর খোপা বাঁধা নেই। সেগুলো এলোমেলো হয়ে বাতাসে দোল খাচ্ছে। গালে হাত দিয়ে তিতিরকে অপলক দৃষ্টিতে দেখতে লাগল। তিতিরের মুখে প্রাপ্তির হাসি, সে হাত তুলে বিদায় জানাল। নীরু হেসে উঠল। সে কখনোই তিতিরকে বিদায় জানায় না। ভীষণ ভয় হয় যে তার। তিতির চলে গেল। যতক্ষণ তাকে দেখা যায় ততক্ষণই তাকে দেখতেই পাচ্ছিল নিরুপমা। অতঃপর অদৃশ্য হয়ে যাবার পর এক দীর্ঘশ্বাসের শব্দ পাওয়া গেল। দীর্ঘক্ষণ সে শূন্যে চেয়ে রইল। চুলগুলো হাওয়াতে দোল খাচ্ছে, মুখে আঁচড়ে আসছে। হাত দিয়ে চুলগুলো আবারও খোপা বাঁধল। অতঃপর হঠাৎ চোখ পড়ল সামনে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির উপর। নীরুর মনে পড়ল ইদানিং এই গাড়ির দেখা পাচ্ছে সে। কার গাড়ি এটা? হঠাৎ গাড়িটা চলতে শুরু করল। নীরু ভ্রু কুঁচকালোট। এর অর্থ গাড়িতে আদৌ কেউ ছিল। মনে করার চেষ্টা করল গাড়ি তখনও দাঁড়িয়ে ছিল যখন তিতিরের সাথে নিচে দাঁড়িয়েছিল। তবে কি তখনও কেউ ছিল গাড়িতে? কেউ কি খোঁজ রাখছে তার? কে সে? গাড়িতে থাকা সে নিশ্চুপ হয়ে গাড়ি চালাচ্ছে।
তার নিশ্চুপতা বলছে তার মনের তিক্ততার কথা, কষ্টের কথা, হৃদয় ভাঙার কথা। বাইরে আকাশের দিকে দৃষ্টি ভিড়াল সে। বলে উঠল নীরু, আমি কি তোমায় এর থেকে কম ভালোবাসতাম? না তো, তবুও কেন তুমি আমার হলে না? গলা ধরে আসছিল তার। মাঝ রাস্তায় ব্রিজের কাছে গাড়িটা থামিয়ে দিল সে। বের হয়ে এলো গাড়ি থেকে। ঘন ঘন শ্বাস নিচ্ছে। তাকে ছাড়া এবার শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে। পকেট থেকে ফোনটা বের করতেই স্ক্রিনে তার ছবিটা ভেসে উঠল। কি স্নিগ্ধ মুখ, মুগ্ধ করা হাসি তার। কল্পনার জগতে ভেসে গেল সে। ডিগ্রি ডিগ্রি নীরু, এই নীরু, এদিকে ফিরো। ডিগ্রি ডিগ্রি, কতক্ষণ ধরে কি করছো তুমি একবার বলো তো? ডিগ্রি ডিগ্রি, তোমার এই ছবিটা তুললাম, দেখো কেমন হয়েছে। ডিগ্রি ডিগ্রি, খুব সুন্দর। ডিগ্রি ডিগ্রি, কিন্তু এই ছবির থেকেও আমার সামনে বসে থাকা নীরু অপরূপা। শব্দ করে হেসে ফেলল নীরু। সেই হাসির শব্দ আজও তার কানে বাজছে। ফোনটা পকেটে রেখে দুই হাতে চোখের জল মুছে ফেলল। ছেলেদের চোখে আর যাই হোক চোখের জল মানায় না। তাদের দুঃখ কষ্ট মনের গহীনে লুকিয়ে রাখতে হয়, যাতে কেউ টের না পায়। শান্ত দুটো বিয়ারের বোতল নিয়ে এসে তার বেকনিতে দাঁড়াল। সিগারেটের ধোঁয়ায় আশপাশ গন্ধে ভরে উঠেছে। শান্ত কেশে বলল, থামো এবার। তানিশা শেষবারের মতো সিগারেটে টান দিয়ে ফেলে দিল। শান্ত মাথা ঝাড়া দিয়ে বলল, আমি বুঝি না তুই কিভাবে এটা করতে পারলি। কি করতে পারি? এই যে এসব বাজে জিনিসের কথা বলছি। বলতে বলতেই আবারও কেশে উঠল। তানিশা তার হাত থেকে বিয়ারের বোতলটা নিয়ে বলল, তোরা হচ্ছিস ভদ্র ঘরের ছেলে মেয়ে, তুই বুঝি অভদ্র? তানিশা হেসে উঠল। বিয়ারের বোতলের ঝিপি খুলে এক ঢোক খেয়ে বলল, আমার জীবনটা এক ধরনের মরীচিকা, বুঝলি তো শান্ত। শান্ত নিজেও এক ঢোক খেয়ে বলল, আমার মনে হচ্ছে তুই বিরহে আছিস। হু, হ্যাঁ, কোনো কারণে তোর মন খারাপ, তাই তুই এত রাতে আমার বাড়িতে এসে উঠেছিস। হ্যাঁ, আছি কিছুক্ষণের জন্য, আবারও ফেরত চলে যাব। আমার তো আর কোনো জায়গায় যাবার ঠাঁই না, ওই তো খাঁচায় ফিরতে হবেই। কি হয়েছে তোর? তানিশা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকাল। বলে উঠল, ও আজও ভুলতে পারেনি তাকে। আহনাফের কথা বলছিস? তানিশা শব্দহীন হাসল। ক্ষীণ স্বরে বলল, আহনাফ এমনটা কি করে করতে পারে? ও এখনো? শান্ত দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি স্বরে বলল, তোর আর আহনাফের মাঝে পার্থক্য কোথায় বলতে পারিস? তানিশা শান্তর মুখের দিকে ফিরল। শান্ত জোরগলায় বলল, তুই আর আহনাফ সম্পূর্ণ এক। তোরা এমন একজনকে ভালোবাসিস যে তোদের ভালোবাসে না। দেখ আহনাফ কে। এত বছর পরও সে ওই মেয়েটাকে ভালোবেসে যাচ্ছে যে তাকে নিয়ে ভালোবাসার কথা ভাবতেও পারিনি। আর তুইও তাকে ভালোবাসছিস যে তোকে ভালোবাসার কথা ভাবছেও না। বল এখানে পার্থক্য কোথায়? পার্থক্য আছে শান্ত। শান্ত ফ্যাল ফ্যাল করে তানিশার দিকে তাকিয়ে রইল। তানিশা বলে উঠল, এই সমীকরণের শেষ অবধি আমি আহনাফকে ভালোবাসছি। আহনাফ তো তাকে ভালোবাসার মতো একটা মানুষকে পেলেও আমি তো কাউকে পেলাম না শান্ত। কেউ তো আমায় ভালোবাসে না। শান্ত বিভ্রান্ত হয়ে গেল। তানিশা হেসে উঠল আবারও। শান্ত গলা ভিজিয়ে বলল, তানিশা, আমি ওভাবে বলতে চাইনি। আমরা কি ভালোবাসি না তোকে? তোর ফ্যামিলি না হয় তোর সাথে নেই তাতে কি? আমরা বন্ধুরা তো আছি। তানিশা শান্তর ঘাড়ে হাত রেখে বলল, আমি বুঝতে পারি তোর কষ্ট শান্ত। তোর আর আমার ফ্যামিলি দুটোই শেষ হয়ে গেছে।
তুই তোর মাকে হারিয়ে ফেললি আর আমার মা থাকতেও তাকে মা বলতে আমার অনীহা চলে আসে। আমরা দুজন দুই মেরুর হলে কি হবে? এই একদিক দিয়ে আমরা একরকম অভাগা। বলেই হেসে উঠল সে। একটা গাড়ি এসে ভিড়ল তখন অ্যাপার্টমেন্টের সামনে। তানিশা ভ্রু কুঁচকে বলল, আহনাফের গাড়ি না এটা? তাই তো মনে হচ্ছে, বাসায় আসছে বোধ হয়। আমি তাহলে চলি, যদি মাঝপথে দেখা হয়। হবে না, আমি সিঁড়ি দিয়ে নেবে পড়ব, আহনাফ তো লিফট দিয়েই উঠে আসব। বুদ্ধির তারিফ করতে হয়, কিন্তু তানিশা কিছু একটা চলছে। কার মাঝে? আহনাফ আর নিঝুমের মাঝে। তুই এত শিওর হলি কিভাবে? আহনাফ বরাবর নিঝুমের জন্য ভাবে করছে তাকে তোদের থেকে বাঁচিয়ে রাখছে, কিছু একটা লুকিয়েও যাচ্ছে আমার থেকে। আমি জানার চেষ্টা করছি। এখন থেকে ওদের উপর নজর রাখব। রহস্য উন্মোচন তো করতেই হবে। তানিশা হেসে বলল, আমি খুব নিষ্ঠুর হয়ে গেছি, শান্ত ভেবে নিয়েছি। আমি যাকে পাবো না তাকে আর কাউকে পেতে দেব না। শান্তর মুখটা মলিন হয়ে গেল। কেন জানি তার ভয় হচ্ছে কিছু একটা না হয়ে যায় ওদের মধ্যে। বন্ধুদের মাঝে একবার ফাটল ধরলে আর কখনো ঠিক করা যায় না। শান্ত এটা কখনোই হতে দিতে পারে না। তাকেই এবার কিছু একটা করতে হবে। তানিশা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে দ্রুত। এই গভীর রাতে চারপাশে নির্জন নিশ্চুপ। সিঁড়িতে পায়ের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। হঠাৎ তানিশা থেমে গেল। কান খাড়া করে শুনল আর কারো পায়ের আওয়াজ আসছে। কেউ সিঁড়ি বেয়ে উঠে আসছে। যদি ভুল না করে তবে এই পায়ের শব্দ তার খুব চেনা। তানিশা দ্রুত আড়ালে গিয়ে দাঁড়াল। উকি দিয়ে দেখল আহনাফ ক্লান্ত দেহ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। কি হলো ব্যাপারখানা? তানিশার চোখে মুখে চিন্তার ছাপ। আহনাফের কি তবে মন খারাপ? খুব কি খারাপ নাকি? না হলে এমনটা কেন করছে? আচ্ছা, হতে পারে লিফট কাজ করছে না, কিন্তু তাই বলে এভাবে কেন হাঁটবে? মনে হচ্ছে একটা প্রাণহীন দেহ এগিয়ে যাচ্ছে। তানিশার মুখটা মলিন হয়ে গেল। তার মন বলছে আহনাফের মন ভালো নেই। সে কষ্ট পাচ্ছে। শান্ত এখন গোয়েন্দাগিরি শুরু করেছে। তার কাজ হচ্ছে নজর রাখা। আহনাফ আর নিঝুম এখন থেকে তার নজরবন্দিতে থাকবে। তাকে জানতে ঘোলাটে পানির নিচে আসলে কি আছে। শান্ত সবখানে নিঝুমকে খুঁজে সবশেষে লাইব্রেরিতে এসে বসল। এদিক ওদিক সব দিক খোঁজার পর দেখল নিঝুম ওই কোণে জানালার পাশের টেবিলের মাঝে মাথা রেখে বসে আছে। এভাবে কেন বসে আছে? শান্ত একটু কাছে এগিয়ে গেল। মাথা উপর করে দেখল নিঝুম টেবিলে মাথা দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। তার সামনে একটা খোলা বই পড়ে আছে। ব্যাপার কি? চশমিশ কি তবে পড়ালেখা করতে করতে শয্যাশয়ী হয়ে গেল নাকি? শান্ত তার পাশের চেয়ারে বসে পড়ল। হুবহু নিঝুমের মতো মাথাটা টেবিলে রেখে মিটিমিটি চোখে নিঝুমকে দেখতে লাগল। নিঝুমকে এভাবে দেখতে অদ্ভুত লাগছে, তবে ভালো লাগছে। শান্তর দৃষ্টি একটিবারের জন্য অন্যত্র হচ্ছে না। জানালা দিয়ে মৃদু হাওয়া বইছে। বাতাসের শো শো শব্দ। শান্ত যে থমকে গেল। বিভোর দৃষ্টি তার আটকে রইল নিঝুমের মুখখানিতে। মনে পড়ে গেল সেই রাত্রের কথা। এমনিভাবে তো সেদিনও ঘুমিয়েছিল চশমিশ। হঠাৎ চোখ মেলে তাকালো নিঝুম। ভিমড়ে খেয়ে গেল শান্ত। তার চোখ দুটো আরো বড় বড় হয়ে গেল। তবু সে উঠে গেল না। আবারও আটকে গেল মুগ্ধতায়। কাঁচে আড়াল হয়ে থাকা এ দুটো চোখের মায়া তাকে আটকে দিল।
এপাশে থাকা মানুষটি গভীর দৃষ্টিতে ওপাশের মানুষটির দেখছে। নিঝুম ও মিটিমিটি চোখে তাকিয়ে আছে। চশমা ছাড়া মেয়েটা ভালো করে কিছুই দেখতে পারে না। তবে তার মনে হচ্ছে এইখানে কেউ একজন বসে আছে। শুধু বসে নেই, বসে থেকে তাকেই দেখছে। কিন্তু কে সে? নিঝুম মাথা উঠাল। সাথে সাথে শান্তও মাথা উঠাল। হঠাৎ অনুভব করল তার হৃৎস্পন্দনকে। আশ্চর্য! এতক্ষণ কি তবে তার হৃৎস্পন্দন হয়নি? তাহলে হঠাৎ এমন লাগছে কেন? শান্ত অস্থির হয়ে উঠল। আর বসে রইল না। এদিকে নিঝুম তার চশমা খুঁজেই পাচ্ছে না সে। এদিক ওদিক হাতাহাতি করে মেঝের দিকে হাত বাড়াল। হ্যাঁ, এই তো পাওয়া গেছে। চশমা উঠিয়ে দ্রুত চোখে পড়ে নিল। এপাশে ফিরতেই দেখল আহনাফ পাশে বসা তার সামনে দুটো বই। দুজনের চোখাচোখি হল। মিষ্টি হাসি আদান প্রদান হল। তার মনে হল আহনাফ এতক্ষণ ধরে এখানে বসেছিল। লজ্জায় তার মুখখানি আরো লাল হয়ে গেল। বইয়ের পাতায় মুখ গুজল সে। অজানা হয়ে থাকল মুহূর্তটা। সে বুঝতেও পারল না কে অমনভাবে দেখছিল তাকে। কি ছিল তার দৃষ্টিতে? বোধহয় কিছু কিছু জিনিস অজানা থাকলেই আনন্দ পাওয়া যায়। চলবে।